ট্রায়াঙ্গুলার এস্টিমেশনটা আমরা কোথায় করি? যে জায়গাটাতে দেখা গেছে যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স অথবা খুব বেশি ডাটা নাই, সেই সব ডাটাগুলোর ক্ষেত্রে আমরা কি করি? ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন করে থাকি। আর আরেকটা যেটা করতেছি আমরা বিটা ডিস্ট্রিবিউশন করে থাকি। বিটা ডিস্ট্রিবিউশন অথবা পার্ট ডিস্ট্রিবিউশন যেটা আমরা করি, সেটা যদি অনেক বেশি ডাটা থাকে সেই ক্ষেত্রে আমরা আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা বিটা ডিস্ট্রিবিউশনের ফর্মুলা পার্ট অ্যানালাইসিসে যে ম্যাথগুলো আমরা করেছিলাম শিডিউলিং এর মতো, সেরকম এস্টিমেশনটা আমরা করতে পারি। তো ওভারঅল যদি আমরা এভাবে চিন্তা করি, এস্টিমেশন করার পরে আমরা থার্ড পার্টে এসেছিলাম হচ্ছে বাজেটিং, কস্টের অথবা বাজেট ফাইনালাইজেশন করা। সো বাজেট যখন ফাইনালাইজেশন করছিলাম তখন কিন্তু আমরা কিছু ম্যানেজমেন্ট রিজার্ভ রেখেছিলাম কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে, যেখানে প্রজেক্ট ম্যানেজারের এখতিয়ার থাকে হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ রাখার জন্য। আর কন্টিনজেন্সি রিজার্ভ থেকে যখন একটা ইনিশিয়াল বাজেট এস্টিমেশন করা হয় তখন প্রজেক্ট স্পন্সর সেখানে আরো কিছু ম্যানেজমেন্ট রিজার্ভ রাখে, ম্যানেজমেন্ট রিজার্ভ রেখে প্রজেক্টের বাজেটটা ডিজাইন করে। তো আমরা এই প্রজেক্টে এই ফেজে এসে দেখবো যে আসলে কিভাবে আমাদেরকে এই যে বাজেটটা আমরা করলাম, এই বাজেট অনুযায়ী যখন বাজেটটা অ্যাপ্রুভাল হয়ে গেল, আমাদের কস্ট বেসলাইনের মাধ্যমে ওভারঅল যে এস্টিমেশনটা অথবা বাজেটিংটা করলাম একটা কস্ট বেসলাইনের মাধ্যমে এটা আমাদের স্ট্যান্ডার্ড হয়ে যাবে, এবং প্রজেক্টের যে স্পন্সর যে আছেন সেই স্পন্সর কি করবে, এটাকে অ্যাপ্রুভাল দেওয়ার পরে সেটাকে আমরা হচ্ছে কস্ট বেসলাইন বলছি। তো কস্ট বেসলাইনের জন্য আমরা কয়েকটা টেমপ্লেটসও দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে। তো ওভারঅল এতক্ষণ পর্যন্ত যেটুকু বললাম লাস্ট ক্লাসের একটু সামারি বললাম আপনাদেরকে। সো আমরা আমাদের আজকের ক্লাসে যেহেতু এই জিনিসগুলো একটু লাগবে আমি আপনাদের একটু রিক্যাপ করিয়ে দিলাম। এখন আমরা যেটা পড়বো, যে বাজেটটা অথবা কস্ট বেসলাইনটা আমরা পেলাম আগের প্রসেস থেকে, সেই কস্ট বেসলাইন অনুযায়ী আমি যখন এক্সিকিউশনে যাব, দেখেন আমরা যেটা বলছিলাম যে প্রত্যেকটা প্রসেস গ্রুপের মধ্যে 5টা পার্ট থাকে। একটা হলো ইনিশিয়েশন, একটা প্ল্যানিং ফেজ, একটা এক্সিকিউশন ফেজ, মনিটরিং, কন্ট্রোল এবং হচ্ছে ক্লোজিং ফেজ। তো আমরা দেখে আসছিলাম যে কস্টিং এর ক্ষেত্রে প্রথম যে 3টা পার্ট আছে, প্ল্যানিং, কস্ট এস্টিমেশন, বাজেট এস্টিমেশন, এই 3টা পার্ট ছিল প্ল্যানিং প্রসেস গ্রুপে। তার মানে প্রথমে যে 3টা বললাম এতক্ষণ পর্যন্ত সবগুলো ছিল প্ল্যানিং প্রসেস গ্রুপে। এক্সিকিউশন প্রসেস গ্রুপের মধ্যে কোনোটা প্রসেস নাই। মনিটরিং এবং কন্ট্রোল যে সেকশনটা আছে সেই জায়গার মধ্যে কন্ট্রোল কস্ট সেগমেন্টটা পড়ে। তো আমরা যখন এই বাজেট অনুযায়ী কস্টটা কন্ট্রোল করতে যাব, তার মানে এইটা করার জন্য আমার কিছু টুলস এন্ড টেকনিক জানতে হবে। সো টুলস এন্ড টেকনিক্স এর মধ্যে আমরা যদি চিন্তা করি যে আমরা আসলে কোন কোন টেকনিক্স গুলো শিখবো, সেটা যদি আমরা একটু হিসাব করে নিই, আমরা এখানে অ্যাজ ইউজুয়াল ইনপুট হিসাবে এই ডকুমেন্টস গুলো অলরেডি আমরা জানি, সো এটা নিয়ে আলোচনা করার দরকার নেই, এগুলো আমার প্রিভিয়াস ডকুমেন্ট। আমরা আজকে এই পার্ট গুলো শিখবো, টুলস এন্ড টেকনিক। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কিভাবে কস্টিং ফোরকাস্টিংটা করতে হয়। তো আমরা সামনে যাই, মোটামুটি টুলস এন্ড টেকনিক নিয়ে আমাদের আজকে মেইন আলোচনাটা হবে। তো আসলে কন্ট্রোল কস্টটা কেন দরকার? বেসিক্যালি আমরা যদি বলি, ধরেন আমরা একটা বাজেট নিয়ে কাজ করতেছি, গত ক্লাসে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে 200 টাকা অথবা একটা ঈদের বাজেট যদি আমার 20,000 টাকা হয়, এখন আমি 20,000 টাকার মধ্যে আছি কিনা দেখা গেছে যে সেটা দেখার জন্য আমার সার্টেন একটা টাইম পর পর আমাকে কি করতে, চেক করতে হয় যে আমি আসলে 20,000 টাকা বাজেটের মধ্যে যদি 10 জনকে গিফট করার প্ল্যান করি এবং দেখা গেল 7 জনকে গিফট করার পর আমার 20,000 টাকা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আমি আমার বাজেট ক্রস করে যেতে হবে। সো ছোটখাটো ক্ষেত্রে হয়তো আপনি এটা ম্যানেজ করতে পারবেন, বাট আপনি যদি 100 অথবা 200 অথবা 300 কোটি টাকার প্রজেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু এইটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। নিজের প্রজেক্ট থেকে দেওয়া, নিজের পকেট থেকে দেওয়াটা কিন্তু অত সহজ হবে না। সো দ্যাটস ওয়াই প্রত্যেক একটা সার্টেন টাইম পর পর আমাকে চেক ব্যাক করতে হবে, প্রত্যেকটা ফেজ শেষে আমরা চেক ব্যাক করব যে আমরা বাজেটের মধ্যে আছি কিনা। সো এটাই হলো আমাদের এই কস্ট কন্ট্রোলের জন্য দরকার, যাতে করে যখন আমরা এই কস্ট কন্ট্রোলটা করব, করার পরে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখবো যে আসলে আমরা যে পরিমাণ বাজেট আছে ঠিক সেই অনুযায়ী বাজেটটা ইউটিলাইজ করতে পারছি কিনা, ওভার বাজেটে চলে যাচ্ছি না আন্ডার বাজেটে যাবো। সো আমরা টুলস এন্ড টেকনিক্স এর মধ্যে ফার্স্ট যে পার্টটা দেখবো সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। সো আর্ন ভ্যালু ম্যানেজমেন্টটা হচ্ছে, ধরে নেন আপনি কোন ডাক্তারের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলেন, সো ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলেন, সো ডাক্তারের কাছে অ্যাপয়েন্ট নেওয়ার পরে আপনি কি করলেন, বাসা থেকে টাকা খরচ করে হসপিটাল পর্যন্ত গেলেন, যাওয়ার পরে দেখা গেল যে আজকে ডক্টর আসবেন না, সেইটা নোটিশটা টাঙিয়ে দিয়েছেন। সো দেখা গেল আপনি একটা কাজের জন্য কিছু বাজেট খরচ করলেন অথবা কস্ট করলেন, কিছু খরচ করলেন, কিন্তু দেখা গেল যে যে কাজের জন্য গেলেন সেই কাজটা ফুলফিল হলো না। তাহলে এই ধরনের গুলার ক্ষেত্রে দেখেন আপনি সময় দিলেন,
খরচ করলেন কিন্তু রেজাল্টটা কিন্তু আসলো না আপনার পক্ষে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে আর্ন ভ্যালু মানে যে অর্জনটুকু অর্জন কিন্তু শূন্য, জিরো অর্জন। সেম একইভাবে প্রজেক্ট গুলোর ক্ষেত্রেও যদি এরকম হয় যে আপনি কোনো একটা কাজ করলেন, কিছু পয়সা খরচ করলেন, কিছু সময় নষ্ট করলেন, বাট দেখা গেল যে কাজটা হওয়ার কথা সেই কাজটা হয়নি, তো সেই ক্ষেত্রে আর্ন ভ্যালু হচ্ছে জিরো। অথবা যদি ধরেন এরকম হয় যে আপনি একটা সার্টেন টাইম দিলেন যে 1 সপ্তাহের মধ্যে আপনি 100 টাকা খরচ করে আপনি একটা শোকেস বানাতে চান, প্লাস্টিকের একটা শোকেস বানাতে চান। সো দেখা গেল 1 সপ্তাহ পরে আপনি কি করলেন, 1 টাকা খরচ করে ফেলেছেন কিন্তু শোকেসের 80% কাজ হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট যদি বলি আমি, অথবা কতটুকু অর্জন করছেন, মানে 100 অর্জন করার কথা ছিল আপনার 1 সপ্তাহ পরে, বাট আপনি অর্জন করছে হচ্ছে 80%। সো এইটাকে আমরা 3টা পার্ট বলবো এখানে। দেখেন আর্ন ভ্যালু ম্যানেজমেন্টের মেইন উদ্দেশ্য হলো যখন আমি কস্ট এবং টাইম দিব, কস্ট এবং টাইম যখন আমি দিব, এখানে কস্ট এবং টাইম দেওয়ার পরেও যদি আমার রেজাল্টটা কতটুকু আসে, রেজাল্ট কি জিরো আসতেছে, রেজাল্ট কি পজিটিভ আসতেছে, পজিটিভ আসা মানে কি, রেজাল্ট পজিটিভ আসা মানে আমার পক্ষে, রেজাল্ট যদি নেগেটিভ আসে তার মানে আমার পক্ষে, তার মানে 3টা পসিবল কেস আসতে পারে আর্ন ভ্যালু ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে এটা আমার জন্য ভালো হয়েছে, এটা হলো কিছুই হয় নাই, যা ছিল তাই আছে, আর এটা হলো আমি যা চেয়েছিলাম তার চেয়ে টোটাল উল্টা হয়েছে। সো এখন যদি আমি বলি যে ধরেন আপনি সো আমরা যেটা বলতেছিলাম আর কি, আমরা যদি এখানে আসি প্ল্যান ভ্যালু, প্ল্যান ভ্যালু মানে হচ্ছে সিম্পল একটা হিসাব, আমরা যদি একটা হিসাব করতে চাই প্ল্যান ভ্যালুর মধ্যে, ধরে নিচ্ছি, আচ্ছা আমরা আপাতত টার্ম গুলো মনে রাখি, আমরা সামনে এক্সাম্পল গুলো দেখছি। 3টা জিনিস আছে এখানে, একটা হলো প্ল্যান ভ্যালু, মানে আপনি চিন্তা করছেন 1 সপ্তাহ পরে আপনার 10% কাজ হবে, সেটা হচ্ছে প্ল্যান ভ্যালু। আপনি চিন্তা করছেন 1 সপ্তাহ পরে 100% কাজ হবে অথবা 10% কাজ হবে, তার মানে প্ল্যান ভ্যালু যদি 1 উইকে 10% কাজ হবে 100 টাকা খরচ করে। তো যদি ঘটনাটা এটা হয়, এটা যদি আমার প্ল্যান ভ্যালু হয় যে আমি 1 সপ্তাহ সময় ধরে 10% কাজ করবো এবং খরচ হবে 160 টাকা, এটা আপনি প্ল্যান করেছেন। সো এটাকে আপনি বলতেছেন প্ল্যান ভ্যালু। আর্ন ভ্যালুটা কি জিনিস দেখেন, আর্ন ভ্যালুটা কিন্তু এখানে প্ল্যান ভ্যালু কিন্তু এটা ছিল আপনার প্ল্যান ভ্যালু যে আপনি 100 টাকা খরচ করবেন, 1 সপ্তাহ পরে 10% কাজ হবে। আর্ন ভ্যালু হচ্ছে ধরেন আপনি 1 সপ্তাহ মধ্যে আপনি 8% কাজ করতে পারছেন 100 টাকা খরচ করে, তার মানে দেখেন আপনার কিন্তু আর্ন ভ্যালু কিন্তু হয়ে যাবে 80%, কারণ আপনি 10%-এর জায়গায় 8% কাজ করছেন। সো এটা হচ্ছে আপনার আর্ন ভ্যালু। যদি আপনি 10% কাজ করে ফেলতে পারতেন তাহলে আপনার আর্ন ভ্যালু হইতো 100 টাকা অথবা 100%। আর অ্যাকচুয়াল কস্ট হলো ধরেন যে আপনি 1 সপ্তাহ পরে 10% কাজটা করছেন, কিন্তু দেখা গেল যে কাজটা আপনার করতে খরচ হয়েছে 120 টাকা, খরচ আপনার বেড়ে গেছে। 3টা সিনারিও, অ্যাকচুয়াল কস্ট হলো দেখেন আপনার আর্ন ভ্যালু, প্ল্যান ভ্যালু এবং অ্যাকচুয়াল কস্ট 3টা আমরা চাই সমান হোক। তার মানে এই 3টা যখন সমান হবে, আমরা যদি চিন্তা করি আর্ন ভ্যালু, প্ল্যান ভ্যালু, এবং আপনার অ্যাকচুয়াল কস্ট 3টা যদি সমান হয় তার মানে আমার প্রজেক্ট ঠিক আছে। প্ল্যান ভ্যালুর চাইতে আর্ন ভ্যালু যদি বেশি হয় তাহলেও কিছু প্রবলেম আছে, কম হলেও কিছু প্রবলেম আছে। এটার চাইতে যদি অ্যাকচুয়াল কস্ট, প্ল্যান ভ্যালুর চাইতে যদি অ্যাকচুয়াল কস্ট বেশি হয় তাহলে ডেফিনেটলি আমি সামনে গিয়ে ফান্ড শর্টে পড়বো, যদি কম হয় তাহলে সামনে গিয়ে আমার কি হবে, ফান্ডের কিছু থাকবে। সো আমরা একটু দেখি, আমরা বারবারই বলছিলাম যে ফান্ডিংটা হচ্ছে এস কার্ভের মতো হয়, এরকম এস কার্ভের মতো হয়, কারণ প্রজেক্টের ইনিশিয়াল ফেজে খরচ কম হয়, প্রজেক্টের ডুইং ফেজে সবচেয়ে বেশি খরচ কম হয় এবং এটা হঠাৎ করে বেড়ে যায় এবং একটা পর্যায়ে এসে প্রজেক্টের কস্ট কিন্তু স্যাচুরেশনে চলে যায়। সো এই জন্য কিন্তু এটা দেখতে এস কার্ভের মতো, এখান থেকে আস্তে আস্তে খরচ হওয়া শুরু হচ্ছে, এই জায়গাটায় সবচেয়ে বেশি খরচ হয় এবং এখানে এসে স্যাচুরেশনটাতে চলে আসে। এখন আমার প্ল্যান ভ্যালু দেখেন, এদিকে যদি আমি কস্ট চিন্তা করি, এদিকে যদি টাইম চিন্তা করি, তার মানে আমার কিন্তু ট্রিপল কনস্ট্যান্টের মধ্যে 2টা কনস্ট্যান্ট এখানে আছে, একটা হলো কস্ট আর একটা টাইম। সো এখন টাইম বরাবর কস্টকে যে আমি এত সময় পর পর এত টাকা খরচ করব, যদি এটাকে হিসাব করি তার মানে যত টাইম যাচ্ছে দেখেন এদিকে যত যাচ্ছি খরচের পরিমাণ কিন্তু ততই বাড়তেছে। সো এখন দেখেন আমি প্ল্যান করেছিলাম যে আমি এই বরাবর
এটা হচ্ছে আমার প্ল্যান যে আমি এই বরাবর টাকা খরচ করব, এখানে এসে প্রজেক্টটা ক্লোজ হয়ে যাবে। আমি এটাকে বলতেছি প্রজেক্ট ক্লোজ ফেজ। কারণ এরপরে এসে আপনি আর নতুন করে কোনো ফান্ড যোগাযোগ করবেন না, যেটা আর্ন ভ্যালু যেটা আছে সেটা আপনি অলরেডি অর্জন করে ফেলছেন। আবারও বলছি, আপনি চিন্তা করলেন যে আপনি এইখান থেকে শুরু করে এইভাবে কাজ করতে চান, কারণ আপনি প্ল্যান করেছেন, এটা আপনার প্ল্যান ভ্যালু। প্ল্যান ভ্যালুটা কি? এক সপ্তাহে 10% কাজ করবেন, যেটা 100 টাকা খরচ করে। এখন যদি এটা আপনার প্ল্যান ভ্যালু, এটা হলো প্ল্যান ভ্যালু। এখন দেখা গেল যে আপনি যখন অ্যাকচুয়ালি করতে গেলেন, দেখা গেল এই জায়গাটাতে আপনি আসলে আর্ন ভ্যালু অর্জন করছেন এইরকম। তার মানে এখানে একটু গ্যাপ আছে, যে আপনি যেভাবে প্ল্যান করছেন সেভাবে পারেন নাই, টাকাটাও একটু পরে পরে খরচ করতে হয়েছে, এবং এবং টাকাটাও যে এইখানে এসে যদি আপনি দেখেন, এটা যদি আজকের দিন হয়, আজকের দিনে এসে দেখলেন যে আপনি আপনার হওয়ার কথা ছিল এইটুকু, আপনার হওয়ার কথা ছিল এইটুকু, আপনার হওয়ার কথা ছিল এইটুকু, কিন্তু আপনি করছেন এইটুকু। তার মানে আপনার এই জায়গাটুতে ঝামেলা আছে, মানে যেটুকু অ্যাচিভ করার কথা ছিল সেটুকু পারেন নাই। সো এইটা যদি প্ল্যান ভ্যালু হয়, আর্ন ভ্যালুটা কি? এইটাকেই আমরা বলতেছি, ধরেন দুইটা পার্ট, একটা হলো প্ল্যান ভ্যালু, এটাকে আমরা বলতেছি শিডিউল ভ্যারিয়েন্স। তার মানে কি, ধরেন আপনি যে প্ল্যানে করছেন, এইখানে যেহেতু আপনি কাজে একটু পিছায় আছেন, তার মানে কিন্তু আপনি যে টার্গেট নিয়েছেন যে এখানে ক্লোজ করবেন, এটা যদি ক্লোজ ফেজ হয়, তার মানে কিন্তু যেহেতু আপনি কাজে কম আছেন, তার মানে কিন্তু আপনি চাইলেও এই জায়গায় এসে শেষ করতে পারবেন না, এখানে এসে শেষ করা যাবে না। তার মানে সময়টা আরো বেশি লাগবে, যে জন্য আমরা এটাকে বলতেছি শিডিউল ভ্যারিয়েন্স, কারণ অলরেডি আপনি পিছায় আছেন। আরেকটা পার্ট আছে, দেখেন এখানে বলা আছে, এটা হলো কস্ট ভেরিয়েশন। এইটা প্ল্যান ভ্যালু মানে হচ্ছে আপনার টাইমের রেসপেক্টে, টাইমটাতে আপনি পিছায় আছেন। আপনি যদি এই আর্ন ভ্যালুটা অর্জন করার জন্য আপনার যে খরচটা আছে, এই প্ল্যান ভ্যালু টাইম এবং কস্ট, আমরা যেটা বলছিলাম, এই এই পয়েন্টের ক্ষেত্রে তিনটা যদি সমান হয়, সেটা হলো আমার প্ল্যান ভ্যালু। অ্যাকচুয়াল কস্ট, আর্ন ভ্যালু যখন প্ল্যান ভ্যালুর সমান, সেটা হলো আমার প্ল্যান ভ্যালু। সো সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাকচুয়াল কস্ট হিসাব করি, আমরা যদি এখানে অ্যাকচুয়াল কস্ট হিসাব করি, অ্যাকচুয়াল কস্টটা যদি এখানে হইতো তাহলে কিন্তু আমার জন্য সবচেয়ে বেস্ট হইতো। বাট এটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে খরচটা, যেহেতু একটা ইনফ্লেশন থাকে যেটা আনপ্রেডিক্টেবল, অনেক সবসময় আমরা তো একটা ক্যালকুলেশন করতে পারি, বাট অ্যাকচুয়াল সিনারিওতে আসে না। সো দ্যাটস ওয়াই দেখেন এইখানে আমার খরচ হওয়ার কথা ছিল এই টাকাটা, আমার খরচ হওয়ার কথাটা ছিল এই টাকা প্ল্যানে, এই টাকাটা আমার খরচ করার কথা ছিল এইখান থেকে এই পর্যন্ত। দেখা গেল আমি এই পয়েন্টে এসে খরচ করে ফেলছি, এইটুকু বেশি খরচ করে ফেলেছি। তার মানে এইটুকু খরচ করার কথা ছিল, আমি কি এইটুকু খরচ বেশি করে ফেলছি। তার মানে এইটুকুকে আমরা বলতেছি, এইটুকুকে দেখেন যে খরচটুকু আমরা বেশি করতেছি, এটা হলো কস্টের ভ্যারিয়েশনটা বলতেছি আমি। আর টাইমের ভ্যারিয়েশনটা কোত্থেকে আসতেছে, দেখেন টাইমের ভ্যারিয়েশন বা শিডিউল ভ্যারিয়েশন হচ্ছে কি, যে এই দিক থেকে আমি এই বরাবর যেটুকু আসলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যেটুকু আসলাম, খেয়াল করে দেখেন এইখান থেকে এই পয়েন্ট, তার মানে প্ল্যান ভ্যালু থেকে আমার অ্যাকচুয়ালি যে শিডিউলের মধ্যে আছি সেইটুকুই বলতেছি আমি শিডিউল ভ্যারিয়েন্স। তার মানে যেটুকু হওয়ার কথা ছিল সেটুকু আমি পারি নাই। তার মানে এইখানে আমার ক্লোজ হওয়ার কথা ছিল, বাট আমি আসতেছি এই জায়গাটাতে, কম জায়গাতে আছে, এটাকে শিডিউল ভ্যারিয়েন্স বলতেছি, এটাকে বলতেছি কস্ট ভ্যারিয়েন্স। আশা করি ক্লিয়ার হয়েছে, আমরা সামনে গেলে হয়তো আরেকটু ডিটেলসে ক্লিয়ার হবো। সো আমরা যদি এই জায়গাটায় আসি, আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে এইটা যদি টাইম হয়, এটা যদি কস্টিংটা হয়, এবং এটা যদি আমার আর্ন ভ্যালু হয়, এটা হলো প্ল্যান ভ্যালু, এটা আমার স্ট্যান্ডার্ড। আমি যখন প্ল্যান করছি যে আমি এইভাবে প্ল্যান ভ্যালুটা করতে চাই, এবং এইখানে দেখেন একটা পার্ট আছে, নাম লেখা আছে বিএসি। বিএসি মানে হচ্ছে বাজেট বাজেট এট কমপ্লিশন, বাজেট এট কমপ্লিশন, কমপ্লিশন। সো আমি ধরে নিচ্ছি যে এটা হলো যখন কমপ্লিট করব, এই সময় আমার এই বাজেটটা ছিল এরকম। দেখা গেল যখন আমি খরচ করতে গেলাম, তখন আমার প্ল্যান ভ্যালু হচ্ছে এই জায়গাটায়, এবং অ্যাকচুয়াল কস্টটা হয়ে গেল এই জায়গাটায়। তার মানে আমি কম কম খরচ, মানে বেশি খরচ করে পেয়ে গেছি কিন্তু অল্প আউটপুট। তার মানে আমাকে সামনে কি করতে হবে, অল্প টাকা খরচ করে বেশি আউটপুট নিয়ে আসতে হবে, যদি আমি অন টাইমে ক্লোজ করতে চাই। দেখেন এটা যে আমার বাজেট এট কমপ্লিশন, এটা যদি আমার বাজেট হয়, এই বাজেটের মধ্যে যদি আমি করতে চাই, আমি অলরেডি বেশি খরচ করে ফেলছি এই পজিশনে। সেটা যদি আজকের ডেট হয়, ধরে নিচ্ছি এটা আজকের ডেট, তার মানে আমার কাজের পরিমাপ হয়েছে এতটুকু, টাকা খরচ করে ফেলছে এতটুকু। তার মানে কাজ হয়েছে কম, টাকা খরচ হয়েছে বেশি, যদিও দুইটা সমান হওয়ার কথা ছিল। এখন যদি আমি এই পয়েন্টে এসে শেষ করতে চাই, তাহলে দেখেন, তাহলে কিন্তু এই বরাবর যদি আনতে চাই,
তাহলে আমাকে কি করতে হবে, খরচ কিন্তু এই জায়গাটাতে হঠাৎ করে বাড়াইতে হবে, এইটুক থেকে যদি আমি এই জায়গাতে আসতে চাই। এখন দেখেন, যদি আমি চিন্তা করি এখানে যে এই পজিশনে যেহেতু খরচ বেশি করে ফেলেছি এবং আপনি যে হারে খরচ করতেছেন সেই হারেই যদি খরচ করে সামনে আগাতে চান, এইভাবে খরচ করে আগাতে কিন্তু করলে কিন্তু আপনার যে প্ল্যান ভ্যালু যেটা ছিল এখানে কমপ্লিট করবেন এই বাজেটে, আপনি যে হারে খরচ করে আসতেছেন সেই একই হারে যদি খরচ করেন তাহলে কিন্তু শেষ হইতে হইতে আপনার কি করতে হবে, আপনার কিন্তু খরচটা বেশি হবে, এবং যেহেতু এই খরচ টাইমটাও আপনার বেশি লাগতেছে, তার মানে কিন্তু আপনার এই দিকেও টাইমটা বেশি লাগবে। এখানে শেষ হওয়ার কথা ছিল কিন্তু আপনার টাইমটা কিন্তু এইদিকে বেশি লাগবে, তার মানে এইটুকু টাইম বেশি লাগবে, এইটুকু খরচ বেশি হবে। সো আমরা দেখেন কিছুক্ষণ আগে বাজেটিং এর সময় আমরা বলতেছিলাম প্রজেক্ট ম্যানেজার সাহেব চাইলে কন্টিনজেন্সি রিজার্ভ রাখতে পারে, কন্টিনজেন্সি রিজার্ভ রাখতে পারে। রিজার্ভ দুই রকম, একটা হলো কন্টিনজেন্সি, আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট রিজার্ভ। একটা কন্টিনজেন্সি রিজার্ভ, একটা হলো ম্যানেজমেন্ট রিজার্ভ। কন্টিনজেন্সি রিজার্ভটা হলো প্রজেক্ট ম্যানেজার খরচ করতে পারে। সো এই খরচটা কখন করতে পারে, যখন আপনার বাজেট অলরেডি, বাজেট এট কমপ্লিশনের মধ্যে আপনার শেষ, কিন্তু আপনার প্রজেক্ট কমে গেছে, মানে প্রজেক্টে আপনি আউটপুট আনতে পারেন না, বেশি খরচ করে ফেলেছেন টাইম কমের মধ্যে, তখন আপনি যদি ম্যানেজমেন্ট রিজার্ভটা হলো এই জায়গাটার মধ্যে আপনাকে হেল্প করবে। এইখানের মধ্যে কিন্তু অলরেডি আপনার কন্টিনজেন্সি রিজার্ভ শেষ হয়ে গেছে, কন্টিনজেন্সি রিজার্ভ যখন শেষ হয়ে গেল আপনার বাজেট কিন্তু এইখানে এসে যে টাকা খরচ করার কথা আপনি এই জায়গাটাতে এসে খরচ করে ফেলছেন, তার মানে আপনাকে এই জায়গাটা যদি কমপ্লিট করতে হয় তাহলে আপনাকে কিন্তু আরো যে অতিরিক্ত বাজেট যেটুকু আছে এইখান থেকে যে বাজেটটুকু আছে সেটা কিন্তু এই ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে খরচ করতে হবে আপনাকে। সো এই ম্যানেজমেন্ট রিজার্ভের জন্য আমাদেরকে কি করতে হয়, ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল লাগে। এখন দেখেন এইখানে যে হারে খরচ করে আসতেছেন আপনি চিন্তা করতেছেন আপনাকে আপনাকে তো এই হারেই খরচ করতে হবে, খরচ করতে হলে দেখেন আমরা কিন্তু আর প্ল্যান ভ্যালুর মধ্যে শেষ করতে পারবো না, এটা বলছিলাম বাজেট এট কমপ্লিশন। এটা কিন্তু যে হারে খরচ করতেছি সেই হারে করতে গেলে সেটাকে আমরা এই পজিশনে এসে একটা অ্যানালাইসিস করতে পারি যে এটা করতে কতটুকু শেষ টাকা লাগতে পারে, যেটাকে আমরা বলতেছি এস্টিমেশন এট কমপ্লিশন। দেখেন প্রজেক্টে আপনি একটা বাজেট করছেন কিন্তু মাঝপথে এসে কিন্তু আপনাকে আবার এস্টিমেশন করতে হচ্ছে, কেন, যে আসলে আপনি যে টাকা আছে সেই টাকা দিয়ে প্রজেক্টটা ক্লোজ করতে পারবেন কিনা এটা জানার জন্য। সো এই পয়েন্টে আজকের ডেটে এসে আপনি দেখলেন এই যেভাবে কাজ করতেছেন এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, এইভাবে কাজ করলে আপনার খরচটা বেশি হবে, এদিক থেকে টাইমও বেশি লাগবে প্রজেক্টের, এদিক থেকে এটুকু খরচও বেশি হবে। সো টাইমটা যেহেতু আপনাকে ডেফিনেটলি প্রজেক্টের যে স্পন্সর আছে তার কাছ থেকে অ্যাপ্রুভালটা নিয়ে নিতে হবে যে আপনার টাইমটাও বেশি লাগতেছে, খরচটাও বেশি লাগতেছে। তো এটা একটু মাথায় রাখতে হবে। তো আমাদের টার্গেট থাকবে সব সময় আমরা এই লেভেলে এই প্ল্যান ভ্যালু যেটা আমাদের আছে সেটাকে মেনটেন করার। আর এখানে আরেকটা পার্ট আছে এস্টিমেশন টু কমপ্লিট। এখানে দেখেন এটা হলো বাজেট এট কমপ্লিশন, এবং এই পয়েন্টে এটা কিন্তু আপনি যখন প্ল্যান করবেন প্ল্যানিং ফেজের কথা, আর এটা হলো আপনি যখন এক্সিকিউশন ফেজে আসবেন, এক্সিকিউশন ফেজে এসে দেখলেন যে আসলে আপনার এই কাজটা শেষ করতে যেভাবে খরচ করে আসছেন কত টাকা লাগতে পারে, এইটার উপর বেস করে এস্টিমেশন অফ কমপ্লিশনটা বের করবেন। সো বাজেট হলো ইনিশিয়াল পর্যায়ে, বাজেট হলো ইনিশিয়াল, এটা হলো আপনি কাজ করতে যে আজকের ডেটে দেখলেন যে ওইটা শেষ করতে আরো কত টাকা লাগবে, তাহলে আপনার টোটাল বাজেট ধরেন এখানে এসে আপনি দেখলেন যে আপনার বাজেটটা কত, যে আপনি এখানে 100 টাকা বাজেটে কমপ্লিট করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এই জায়গাটাতে আপনার খরচ করার কথা ছিল হচ্ছে 30 টাকা। সো তার মানে এইখানে আছে কত, এইটুক যদি আমি বলি এইটুক করতে আপনার 70 টাকা খরচ হবে, কিন্তু এখানে দেখেন আপনি এখানে অলরেডি 60 টাকা খরচ করে ফেলছেন আজকের ডেটে, যদিও আপনার 30 টাকা খরচ করার কথা ছিল আপনি 60 টাকা খরচ করে ফেলছেন, এবং হিসাব করে দেখতেছেন এই পর্যন্ত হলো আপনার 100 টাকা, কিন্তু আপনি 100 টাকায় তো আপনার কাজ করতে পারতেছেন না, তার মানে আপনার বাজেট কিন্তু বাড়াইতে হচ্ছে। সো বাজেট যদি আপনি বাড়ান তাহলে এই যে বাজেট বাড়াইলেন ধরেন এটুক করতে আপনার 120 টাকা লাগতেছে, তার মানে আপনি আজকে 60 টাকা খরচ করলেন এবং বাকি যে কাজটুকু টোটাল, তাহলে এস্টিমেশন এট অ্যাকচুয়াল মানে হচ্ছে দেখেন এইখান থেকে এই পর্যন্ত পুরোটা হলো 100, এইখান থেকে পুরো এটা হলো এস্টিমেশন এট কমপ্লিশন 120 টাকা, যেহেতু 20 টাকা বাড়লো। আর এস্টিমেশন টু কমপ্লিট হলো আজকের দিন থেকে এস্টিমেশন অফ কমপ্লিশনটা বাদ দিলে কত টাকা লাগবে, তার মানে এইটুক করতে আপনার আরো এডিশনাল 60 টাকা লাগবে। সো এটাকে আমরা বলতেছি এস্টিমেশন টু কমপ্লিট। এই সিচুয়েশন থেকে ফাইনাল এস্টিমেশনে যেতে যে গ্যাপটুকু লাগে সেটা হলো এস্টিমেশন টু কমপ্লিট। এস্টিমেশন এট অ্যাকচুয়ালটা হচ্ছে একদম শুরু থেকে
একদম এইখান থেকে এট অ্যাকচুয়াল কস্ট থেকে একদম শেষ পর্যন্ত কত টাকা লাগবে, আর প্ল্যান ভ্যালু তো অ্যাজ ইউজুয়াল যখন আমরা প্ল্যান করছি। সো এখানে কোনো যদি কারো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, নাহলে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। প্রত্যেকের অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে লিখে দেন, রোল নাম্বারটা চ্যাট বক্সে লিখে দেন। জি, আচ্ছা, বুঝতে পারছি। ধরে নিচ্ছি, দেখেন আমি একটু মনোযোগ দিয়ে শুনে, ধরে নিচ্ছে যে আপনি টোটাল বাজেট হলো আপনার 100 টাকা। টোটাল বাজেট যদি আপনার 100 টাকা হয় এই জায়গাটাতে, আপনার ধারণা হচ্ছিল এই জায়গাটায় এসে আপনি 30 টাকা খরচ করবেন আজকের ডেটে। ধরে নিচ্ছে আজকের ডেট পর্যন্ত আপনার প্ল্যান ছিল 30 টাকা খরচ করবেন, এবং আজকের ডেট থেকে পুরো কাজটা করতে আপনার লাগতেছিল 70 টাকা। তার মানে আজকের ডেটে এসে বাকি কাজটুকু ওই বাজেটে শেষ করতে 70 টাকা লাগবে, লাগার কথা প্ল্যান ওয়াইজ। কিন্তু আপনি এখানে এসে দেখলেন যে আপনি আসলে এখানে 60 টাকা খরচ করে ফেলছেন। 60 টাকা খরচ করে আসার পরে আপনি আমার একটা এস্টিমেশন করে দেখলেন যে বাকি যে কাজটুকু আছে সেই কাজটুকু করতে কতটুকু সময় লাগবে, অথবা কত টাকা আরো এডিশনাল লাগতে পারে। কারণ এটা আপনি ইনিশিয়ালি করে আসছেন প্ল্যান অনুযায়ী 100 টাকার মধ্যে করতে হবে, সেই অনুযায়ী এখানে 30 টাকা খরচ হলে বাকি আরো 70 টাকার কাজ থাকার কথা, কিন্তু আপনি অলরেডি 60 টাকা খরচ করে ফেলছেন। আপনার কাছে এখানে ছিল হলো 100 টাকা। তার মানে আপনার কিন্তু এই ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে আরো টাকা নিতে হবে। সো এই ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে যে টাকাটুকু নিবেন, সেই টাকাটুকু দিয়ে এস্টিমেশন করে দেখলেন যে আপনার টোটাল কাজ কমপ্লিট করতে 120 টাকা লাগবে। তার মানে এখান থেকে এই 20 টাকা অতিরিক্ত আপনি ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে নিয়ে আসছেন, এস্টিমেশন করে দেখলাম যে এই টাকাটা লাগবে। তো তাহলে আজকে দিনে যদি 60 টাকার কাজ করে থাকেন, তাহলে 120 টাকার কাজ কমপ্লিট যদি করতে চান, তাহলে আরো 60 টাকার কাজ করতে হবে, যেটাকে আমরা বলতেছি হলো এস্টিমেশন টু কন্ট্রোল, এস্টিমেশন টু কমপ্লিট। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন আমরা কয়েকটা কি ইন্ডিকেটর দেখবো, যে আসলে এই ইন্ডিকেটর গুলো দিয়ে কিভাবে আমরা চেক করতে পারবো যে আপনার প্রজেক্টের পারফরমেন্সটা কেমন হচ্ছে। কস্টিং না, আমরা কিন্তু সবসময় মাথায় রাখবো কস্টিং দিয়ে কিন্তু প্রজেক্টের পারফরমেন্সটা ডিটারমাইনটা করা হয়। তো এখন দেখেন আমরা এখানে কয়েকটা টার্ম শিখবো। একটাকে আমরা বলতেছিলাম হলো শিডিউল ভ্যারিয়েন্স। তো শিডিউল ভ্যারিয়েন্সটা কি রকম দেখেন, আমরা যদি এখান থেকে আসি, আমার এদিকে যদি টাইম হয়, এদিকে টাইম, এদিকে হলো কস্ট, তাহলে আমার যদি আমি এই বরাবর চিন্তা করি, আমি এই বরাবর যদি আজকের দিনে চিন্তা করি, হিসাব করে দেখেন, তার মানে এইটা যদি আমার প্ল্যান ভ্যালু হয়, এটা যদি আমার আর্ন ভ্যালু হয়, তাহলে আর্ন ভ্যালু বরাবর যে আমার গ্যাপটুকু আছে, আমরা আর্ন ভ্যালু থেকে আর্ন ভ্যালুর যে গ্যাপটুকু আছে, তার মানে আমরা যদি টাইমের ডিফারেন্সটা বের করতে চাই, তাহলে আমার প্ল্যান ভ্যালু কত ছিল সেটা আমরা জানি, আর্ন ভ্যালু কতটুকু সেটা আমরা জানি। তাহলে শিডিউল ভ্যারিয়েন্সটা হলো, যদি এদিককার কথা চিন্তা করি, অবশ্যই আমার আর্ন ভ্যালু যেটা সেটা থেকে আমার প্রেজেন্ট ভ্যালুটা বাদ দিব। তার মানে আমি কতটুকু অ্যাচিভ করছি আর আমার প্ল্যান ভ্যালুটুকু কতটুকু ছিল। সো আমি যদি এইটার গ্যাপ চিন্তা করতে পারি, তাহলে সেটাকে কিন্তু আমরা শিডিউল ভ্যারিয়েন্স হিসেবে দেখাতে পারি। আমি যদি আগের ছবিটাতে একটু যাই, আগের ছবিটাতে যদি আমি যাই, এটা একটু দেখেন। তো এই জায়গাটার মধ্যে এসে যদি দেখেন আপনি একটা পার্ট, এই জায়গাটাতে যদি দেখেন যে আপনার এখানে শিডিউল ভ্যারিয়েন্সটা কি, যে আপনি আজকে আছেন এখানে, এটা আপনার আর্ন ভ্যালু, আর এটা হচ্ছে আমার প্ল্যান ভ্যালু। তার মানে আর্ন ভ্যালু থেকে প্ল্যান ভ্যালু বাদ দিলে আমি কি পাচ্ছি, শিডিউল ভ্যারিয়েন্স। আরেকটা পার্ট দেখেন, যে আপনি আজকের এই জায়গাটাতে এসে, আজকের এই জায়গাতে বরাবর এসে আপনার খরচ করার কথা ছিল, এট অ্যাকচুয়ালি কত টাকা খরচ করার কথা ছিল, খরচ করার কথা ছিল আপনার এইটা। সো এটা হলো আপনার কি, প্ল্যান ভ্যালু, তাই না? আর এইটা এইটা কি বরাবর ছিল, এটা হলো আপনার অ্যাকচুয়াল কস্ট। তার মানে আপনি এই জায়গাটা থেকে যে খরচ করছেন ডিভাইড, যদি আপনি এটাকে বাদ দেন, কস্ট ভেরিয়েন্সটা কোথেকে আসলো, তাহলে দেখেন এই কস্ট ভেরিয়েশনটা হলো আপনি অ্যাকচুয়ালি যত খরচ করছেন আর আপনার যে প্ল্যান ভ্যালু যেটা আছে, তার মানে কত টাকা খরচ করার কথা ছিল, এই বরাবর এত টাকা খরচ করছেন, আর এইখানে আপনার হওয়ার কথা ছিল এত টাকা খরচ। তার মানে এই গ্যাপটুকুকে কিন্তু আমরা বলতেছি প্ল্যান ভেরিয়েন্স, কস্ট ভেরিয়েন্স। তার মানে দেখেন শিডিউল ভেরিয়েন্স থেকে আমি দেখতে পারবো যে আসলে কতটুকু টাইম আমার বেশি লাগছে না কম লাগছে। যেভাবে প্ল্যান করছিলাম সেইভাবে টাইমে কম আছি না বেশি আছি। সো দেখেন আর্ন ভ্যালু থেকে কিন্তু সবসময় আমি কি করলাম, আমি এখন কোন জায়গাটাতে আছি,
আমি এখন কোন জায়গাটা থেকে আসি মাইনাস আমি কোনটা প্ল্যান করছিলাম। সিম্পলি একটা জিনিস চিন্তা করেন, আপনি প্ল্যান করছেন 100, আপনি আর্ন ভ্যালু করছেন 100, প্ল্যান ভ্যালু ছিল আপনার 100, তার মানে দেখেন দুইটা কিন্তু সমান সমান আছে, তার মানে আপনার প্রজেক্টটা হচ্ছে কোনো আগায়ও নাই পিছায়ও নাই, যেভাবে প্ল্যান করছেন সেভাবেই আছে। আমরা যদি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি, যে আপনি চিন্তা করছেন যে আপনার আর্ন ভ্যালু হচ্ছে 90 হয়েছে, কিন্তু আপনি প্ল্যান করছিলেন যে এখানে 100 হবে, তাহলে দেখেন আপনি কিন্তু এখান থেকে পাচ্ছেন হচ্ছে -10, তার মানে মাইনাস যদি হয় তাহলে আপনি কিন্তু শিডিউলের পিছায় আছেন, তার মানে আপনি প্রজেক্টটা অন টাইমে ডেলিভারি দিতে পারবেন না, প্রজেক্টটা আপনার ডিলে হবে। সেম একইভাবে যদি উল্টা ঘটনা ঘটে, যে আপনি অ্যাচিভ করার কথা 100, আপনি অ্যাচিভ করে ফেলছেন 110, কিন্তু আপনার প্ল্যান ভ্যালু ছিল যে আপনি এখানে 100 করবেন, তার মানে আপনি 10 এখানে কিন্তু বেশি ভ্যালু নিয়ে আসছেন, যে আপনি 100 টাকা খরচ করে 110 টাকার কাজ নিয়ে আসছেন এখান থেকে, তার মানে আপনি শিডিউলের আগায় চলে আসছেন। শিডিউল যেহেতু আগায় আসছেন, তার মানে আপনার যদি এখানে ক্লোজিং টাইম থাকে, এটা যদি আমার ক্লোজ হয়, তাহলে আপনার এখানে ক্লোজিং টাইম থাকলে আপনি যেহেতু আগায় আছেন, তার মানে আপনার কিন্তু আগেই শেষ হয়ে যাবে প্রজেক্টটা। সো আমরা যদি এইভাবে চিন্তা করি, দেখেন এটা দিয়ে এই ফর্মুলাটা দিয়ে আমরা শিডিউল ভ্যারিয়েন্স পেতে পারি, জাস্ট আমরা গ্রাফে যেভাবে দেখলাম। কস্টের ক্ষেত্রে সেম একইভাবে, আর্ন ভ্যালু সেম একইভাবে যদি চিন্তা করি, এইটা যদি পজিটিভ হয় তাহলে আমার বাজেট খরচ বেশি করে ফেলেছি আমি। এটা যদি অ্যাকচুয়াল কস্ট, আমি আর্ন ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল কস্ট যদি আমার 100 টাকা খরচ হয়, আমি যদি 110 টাকা আর্ন ভ্যালু মানে 100 টাকা খরচ করে যদি 110 টাকার কাজ নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার কি করতে হবে, আমি কিন্তু বাজেট কম খরচ করতেছি। 100 টাকা খরচ করলে 100 টাকার কাজ পাওয়ার কথা, কিন্তু আমি 100 টাকা খরচ করে 110 টাকার কাজ নিয়ে আসতেছি, তার মানে কিন্তু আমি কম বাজেটে অল্প টাকায় বেশি কাজ করতেছি। এই জন্য বলতেছি যদি প্লাস হয় তাহলে এটা হলো আন্ডার বাজেটে আছে। আন্ডার বাজেট মানে হচ্ছে আমি কম খরচ করতেছি। সেম যদি উল্টা ঘটনা ঘটতো, আমি এখানে কি করতেছি, 100 টাকার কাজ বের করে নিয়ে আসছি কিন্তু খরচ করে ফেলতেছি 120 টাকা, তার মানে এইটা থেকে আমার কি -20 না, তার মানে আমি 20 টাকা বেশি খরচ করে ফেলেছি, যেটাকে বলতে পারি আমরা ওভার বাজেট। সো আন্ডার বাজেট এবং ওভার বাজেট রিয়েল সিনারিওটা চিন্তা করব, সেটাকেই ঠিক আসবে। তো এখন দেখেন আরেকটা পার্ট আছে কস্ট পারফরম্যান্স, এগুলো একটু সংজ্ঞাগুলো দেখি, আমরা সামনে একটা ম্যাথ করব, তখন জিনিসটা আরো হয়তো ক্লিয়ার হবে। এই দুইটা দিয়ে আমি কি শিডিউল কতটুকু আগায় আছে না পিছায় আছে সেটা দেখতেছি। কস্ট ভ্যারিয়েন্স দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার বাজেট কি কম খরচ হচ্ছে না বেশি খরচ হচ্ছে। কস্ট পারফরমেন্স ইন্ডেক্সটা হলো, এইটাকে আমরা কস্ট পারফরমেন্স ইন্ডেক্সটাকে যদি আমরা বলি, সেটা হলো আর্ন ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকাউন্ট। তার মানে এখানে আমরা কি করছিলাম, বিয়োগ করছিলাম, ভ্যারিয়েন্সটা বের করছিলাম, আর এখানে কি করছি, অনুপাত বের করছি। তার মানে এখানটাকে যদি আপনি এইভাবে করেন, আর্ন ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকাউন্ট, তার মানে 100 টাকা খরচ, 100 টাকার ভ্যালু পেয়েছেন, খরচ করছেন 100 টাকা, তার মানে ইন্ডেক্স হচ্ছে কত, 1 না, সেটাই বলতেছে 1 হলো আমার স্ট্যান্ডার্ড। কস্ট পারফরম্যান্স 1 মানে হচ্ছে আপনি যেভাবে প্ল্যান করছেন সেভাবেই আগাবেন। সেম একইভাবে আপনি যদি চিন্তা করেন আপনি 100 টাকা খরচ করছেন, আর্ন ভ্যালু যদি 100 টাকা হয়, আপনি অ্যাকচুয়ালি পাইছেন কত, আপনি অ্যাকচুয়াল খরচ করছেন হচ্ছে 110, তার মানে এটা হলো 0.9 এর মতো, যেটা হচ্ছে লেস দেন 1, যেটা একের চাইতে কম। তো একের চাইতে কম হওয়া মানে কি, যে আপনি যতটুকু খরচ করে যতটুকু পাওয়ার কথা আপনি আসলে পাইতেছেন হলো কম। সো যেহেতু আপনি কম পাচ্ছেন, তার মানে ডেফিনেটলি এটা আপনি খরচ বেশি করতেছেন। এইখানে দেখেন সেম একইভাবে, যেহেতু নিচেরটা হলো অ্যাকচুয়াল কস্ট, যেহেতু অ্যাকচুয়াল কস্ট, খরচ কমে আপনি যদি বেনিফিট বেশি নিতে পারেন, তাহলে এই ভ্যালুটা সবসময় একের উপরে আসবে। তার মানে একের উপরে আসলে মানে কি হবে, আন্ডার বাজেট হবে। সেম একইভাবে শিডিউল ভ্যারিয়েন্সের ফর্মুলাটা এইটা, এখানে যেটা করছে আর্ন ভ্যালুর সাথে ভ্যারিয়েন্স বের না করে অনুপাতটা বের করছে, দেখেন তাই করছে। এটার ক্ষেত্রেও সেম একইভাবে, ধরেন আপনার আর্ন ভ্যালু হচ্ছে 10তম দিনে আপনার 100% কাজ হওয়ার কথা, অথবা 100 আর্ন ভ্যালু হওয়ার কথা, কিন্তু আপনার প্ল্যান ভ্যালু ছিল হচ্ছে 120। তার মানে এইখানে যদি আপনার দেখেন, এই প্ল্যান ভ্যালুর চাইতে উপরকার আর্ন ভ্যালু যদি কম হয়, তাহলে আমি কি করতেছি, শিডিউলের বিহাইন্ড আছে। বিহাইন্ড মানে হচ্ছে এটা কাজ করতে গেলে আমার সময় বেশি লাগবে। সেম একইভাবে যদি উল্টা ভাবে চিন্তা করি, যে আমি যে টাকা 120 টাকার কাজ করছি এবং আমার প্ল্যান ছিল হলো 100 টাকার কাজ করা, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি 1.2 ভ্যারিয়েশনে আছি। যদি একের চাইতে বেশি হয়, তাহলে কিন্তু আমরা প্রজেক্ট আগায় আছি, তার মানে খুব কম টাকায় বেশি কাজ করতেছে এবং খুব দ্রুত আউটপুট দিতে পারবো। সো আশা করি এই ফর্মুলাগুলো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। কারো যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারেন।
আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমরা একটু শিখবো। যেটাকে আমরা কিছুক্ষণ আগে দেখে আসছিলাম গ্রাফের মধ্যে, যে আমরা এখানে বলতেছিলাম ইএসি। এসি মানে কি, ধরেন আজকে দিনে এসে দেখলেন যে আপনি যে খরচ করছেন সেই অনুপাতে যদি খরচ করতে থাকেন, তাহলে বাকি কাজটুকু করতে কত টাকা লাগবে, সেই টাকার অ্যামাউন্টটুকু বের করতেই লাগবে হচ্ছে এইখান থেকে শুরু করে। তার মানে এই ভ্যালুটা হচ্ছে আপনার আমাকে বের করতে হবে। এই ভ্যালুটা আমরা বের করতে পারি কিভাবে দেখেন। তো আমরা যদি চিন্তা করি, এটা আপনি আজকে দাঁড়ায় আছেন, এটা আপনার প্ল্যান ভ্যালু, এটা হলো বাজেট করা যে আপনি এইভাবে আগাতে চান, এটা হলো আপনার প্রেজেন্ট ভ্যালু ছিল, এটা প্ল্যান ভ্যালু ছিল যে আপনি এইভাবে কাজ করতে চান, এখানে এসে শেষ করবেন। কিন্তু দেখা গেল প্র্যাকটিক্যালি যখন কাজ করতে গেলেন, আজকে এসে দেখলেন যে আপনার আর্ন ভ্যালুটা হচ্ছে এইরকম। সো আপনি যদি আর্ন ভ্যালুটা এরকম হয়, তার মানে দেখা গেল এইখানে আসার পরে দেখা গেল যে আপনি খরচটা বেশি করে ফেলছেন। খরচটা বেশি করে ফেলার জন্য আপনাকে কি করতে হয়েছে, নতুন একটা এস্টিমেট করে দেখা গেল যে আপনার খরচ করতে আসলে এই টাকাটা লাগবে। সো এইখান থেকে এই টাকাটা যদি লাগে, তার মানে এই টাকাটা সমান কি, তার মানে এই ইভি যদি বলি আর্ন ভ্যালু কত ছিল প্লাস এই কাজটা শেষ করতে বাকি কত টাকা লাগবে, এই দুইটার যোগফল করলে কিন্তু আমরা এই টোটাল যে ভ্যালুটা আছে এইটাকে আমরা বলতেছি হলো ইএসি, এস্টিমেট এট কমপ্লিশন। মানে আমরা এইখান থেকে একদম শেষ পর্যন্ত করতে টোটাল কত টাকা খরচ হবে। যদি আপনি এখন যখন প্ল্যানিং ফেজে করেছেন, প্ল্যানিং ফেজ করতে যখন করেছিলেন, তখন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বলতেছিলাম বাজেটেড কস্ট। বাট কাজের মাঝপথে এসে দেখা গেল যে আপনি এখানে আর্ন ভ্যালু অথবা এখানে যদি আমি অ্যাকচুয়াল কস্ট বলি, এই অ্যাকচুয়াল কস্টের সাথে বাকি আরো ধরেন খরচ যেটুকু করতে লাগবে, যেটাকে আমরা বলতেছি এস্টিমেট টু কমপ্লিশন, কত টাকা আরো এডিশনাল খরচ হবে সেটাকে যদি আমরা ধরতে চাই, তাহলে এইখান থেকে কিন্তু এই এই পার্টটুকু এবং এই পার্টটুকু দুইটা যদি যোগ করি, তাহলে কিন্তু এই ইএসি ভ্যালুটা আমরা পাচ্ছি। সো ইএসি ভ্যালুটা কি রকম দেখেন, ইএসি ভ্যালু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কত খরচ করলাম প্লাস এইটাকে যদি আমরা বিএসি বলি, এই বিএসিটা যদি আমরা বলি, এই পর্যন্ত তো আমার বিএসি তাই না, তাহলে এইখান থেকে আমরা যদি এই পার্টটুকু বাদ দিই, তাহলে এই পার্টটুকু পাওয়া যাবে, ঠিক কিনা। সো এখানে দেখেন, আমরা যদি চিন্তা করে নেই যে এই যে পার্টটুকু আছে, যদি কোনো একটা কেসে আমার অ্যাকচুয়াল কস্টের সাথে অ্যাকচুয়াল যে কস্টটুকু আছে, সেই ক্ষেত্রে আমি টোটাল প্ল্যান্ডেড চাইতে আর্ন ভ্যালু থেকে যেটুকু বাদ দিব সেটুকু হলো আরো এডিশনাল কতটুকু লাগবে। আমরা যদি একটা এক্সাম্পল দেই, পুরোটা কাজ করতে আমার 100 টাকা লাগবে, আজকে অবধি 50 টাকার কাজ আমি করেছি, তাহলে বাকি কাজটুকু করতে আমার লাগবে আরো 50 টাকা এইখান থেকে কাজ করতে। কিন্তু এখানে আমার এডিশনাল যখন এস্টিমেট করলাম, দেখা গেল লাগলো হলো অ্যাকচুয়ালি আরো 20 টাকা, তার মানে 120 টাকা। সো এই বাজেট এট কমপ্লিশন, যখন শুরুতে বাজেট করেছিলাম তখন ছিল 100 টাকা, মিড পয়েন্টে এসে সিচুয়েশনের উপর বেস করে যখন আমার বাজেটটাকে বাড়াইতে হয়েছে ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে অ্যাপ্রুভাল নিয়ে, তখন দেখা গেল এটা হয়ে গেল 120 টাকা। তাহলে এই যে গ্যাপটুকু আছে, এই 100 টাকা প্ল্যান্ড এবং অ্যাকচুয়ালি কত, এই 20 টাকাকে আমরা বলতেছি কাজ কমপ্লিট করতে কতটুকু ভ্যারিয়েন্স হয়েছে। তার মানে 20% ভ্যারিয়েন্স আছে কাজের ক্ষেত্রে। সো আমরা ইএসসি এর ফর্মুলাটা এখান থেকে পেয়ে গেলাম, কিভাবে ইএসসি টা বের করব। এখন দেখেন, আমরা একটা জিনিস যদি চিন্তা করি যে আপনি আজকে এখানে দাঁড়ায় আছি, ধরে নেন আমি যে পেসে কাজ করতেছি এই পেসে যদি কাজ করতে থাকি, তাহলে ধরেন এইখানে হওয়ার কথা ছিল হচ্ছে আমার 50% কাজ, কিন্তু আমি এখানে করছি 40% কাজ। তার মানে আমার কাজের যে পারফরমেন্স, এবং আমি ধরে নিচ্ছি কাজের পারফরমেন্স এটার থেকে আমি 10% ল্যাগ বিহাইন্ডই থাকবো, সবসময় ল্যাগ বিহাইন্ডই থাকবো। তাহলে এই ল্যাগ বিহাইন্ডে থাকলে অ্যাকচুয়ালি যদি আমি এখানে প্ল্যান করি, তাহলে কিন্তু এইভাবে কাজটা কমপ্লিট করতে পারবো না। এবং এই যে 40% কাজ করছি, প্ল্যানের চাইতে 40% পিছিয়ে আছি, এই গতিতে যদি কাজ করি তাহলে বাকি কাজ করতে আমার কতটুকু সময় লাগবে, সেটা আমরা এই ফর্মুলাটার মাধ্যমে বের করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, বাজেট এট কমপ্লিশনটা কি, যেমন আমার বাজেট এট কমপ্লিশন, আমরা যদি একটা এক্সাম্পল দেই যে আমার 100 টাকা লাগবে খরচ করতে, তাহলে 100 টাকা লাগবে খরচ করতে ডিভাইডেড বাই সিপিআইটা কতটুকু ছিল। সিপিআইটা মানে কি, কস্ট পারফরমেন্স ইন্ডেক্স। কিভাবে দেখি, আমরা যদি চিন্তা করি, কস্ট পারফরমেন্স ইন্ডেক্সটা হলো কি, আর্ন ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল। সো কস্ট পারফরমেন্স ইন্ডেক্সটা থেকে আমরা কিন্তু বুঝাইতে পারতেছি যে আমরা ওভার বাজেটে আছি না আন্ডার বাজেটে আছি। তো ধরে নেন আমরা চিন্তা করতেছিলাম এখানে আমাদের খরচ করার কথা, আমরা পাইছি হলো 100 টাকার কাজ, কিন্তু অ্যাকচুয়ালি খরচ করা হয়ে গেছে আমার 120 টাকা।
সো ধরে নিচ্ছি যে আমার এখানে 85% কাজ হয়েছে। সো 85% কাজ মানে হচ্ছে যে আমি আসলে অ্যাকচুয়ালি কাজ কিন্তু পিছায় আছি, আমি কিন্তু খরচ বেশি করতেছি কিন্তু কাজ আউটপুট হচ্ছে না। তো 85% কে আমরা যদি 0.85 বলি, এবং আমার এটা কিন্তু কাজের গতি নির্দেশ করতেছে, যে এই যে ফ্যাক্টর যেটা আমরা নিচ্ছি এখান থেকে, এই ফ্যাক্টরটা কিন্তু কাজের গতি নির্দেশ করতেছে। তো এই ফ্যাক্টরটা যখন আমরা নিব, দেখেন আমার কাজের গতির যে ফ্যাক্টর, আমি কিন্তু এখান থেকে কি নিলাম, যে পরিমাণ খরচ করতেছি সেই খরচ থেকে আমরা যে কাজের গতির যে ফ্যাক্টরটা আছে সেই ফ্যাক্টরটা যদি আমরা নেই, তাহলে আমি কি পেলাম, এখানে কিন্তু একটা ফ্যাক্টর পেয়ে গেলাম। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমি খুব ইজিলি বের করে নিতে পারবো, আমি কিন্তু খুব ইজিলি বের করে নিতে পারবো যে আসলে বাকি কাজটুকু করতে আমার আসলে টোটাল কতটুকু সময় লাগবে। তার মানে দেখেন, আপনার যদি বাজেট থাকে এবং আপনি যদি এই গতিটুকু ঠিক রাখেন, এই গতিটুকু কোত্থেকে পাবো আমরা, সিপিআই ইন্ডেক্স থেকে। এই সিপিআই ইন্ডেক্স দিয়ে ভাগ করলে আমরা কিন্তু বাকি কাজ করতে কতটুকু সময় লাগবে সেটা খুব ইজিলি বের করে নিতে পারবো। এটা একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা হলো, দেখেন এখানে কিন্তু কিন্তু শুধুমাত্র আমরা কি করেছি, আমরা শুধুমাত্র কস্টিংটাকে, কস্ট ফ্যাক্টরটাকে কনসিডার করছি, আমরা কিন্তু শিডিউলের ফ্যাক্টরটাকে কনসিডার করি। আমরা চিন্তা করছি খরচ বাড়াই দিব, শিডিউলের কিন্তু কোনো ফ্যাক্টর আমি ধরি নাই, আমি শুধু কস্টিং ফ্যাক্টরটা ধরছি। কিন্তু যদি চিন্তা করি যে আমরা কস্টিং ফ্যাক্টর এবং শিডিউল ফ্যাক্টর দুইটাই ধরবো, যে কস্টিং এর জন্য যে ফ্যাক্টর আছে, শিডিউলের জন্য যে ফ্যাক্টর আছে সেটা ধরবো, তাহলে দেখেন সেম একইভাবে যদি আমি চিন্তা করি, আগের যে ফর্মুলাটা আছে, আগের ফর্মুলাটা কি ছিল, আগের ফর্মুলাটা যদি আমি চিন্তা করি, তাহলে আমার কাজ করতে কতটুকু সময় লাগবে, আমার এইখানে যদি অ্যাকচুয়াল কত টাকা খরচ হয়েছে এটা যদি আমি ইএসি ভরি, এবং সেখানে আমি কি করব, কস্ট ফ্যাক্টর, এখানটায় শুধু কি করছি, আমি কস্ট ফ্যাক্টরটা ধরছি, কস্ট ফ্যাক্টরটা ধরছি। দেখেন সিপিআই, যে আমার শুধুমাত্র বাজেটের উপর বেস করে আমি এস্টিমেট করব। এইখানে দেখেন এক নাম্বার যে পার্ট, এটা কিন্তু এই বাজেট অথবা শিডিউলের ভ্যারিয়েন্স এর কোনো কিছুই না। এখানে হলো যে আমার এইখানে এসে 40% কাজ, আমি 50% কাজ করতে হবে, আমি দেখা গেল এখানে এসে আমি 40% করছি, তার মানে এই বাকি যে বাজেটটুকু আছে এই বাজেটের মধ্যে আমাকে কি করতে হবে, 60% কাজ শেষ করে দিতে হবে। এখানে কিন্তু কোনো ফ্যাক্টর নাই যে আমি ল্যাগিং এ আছি অথবা লিগিং এ আছি, আমি ধরে নিচ্ছি অন টাইমে, আমি আজকে যাই থাকি না কেন, এক মাসের ডেডলাইন, এক মাসের মধ্যে আমি কাজ করবো যেভাবেই হোক। আর এখানে কি হচ্ছে, আমার প্রেজেন্ট সিচুয়েশনের কস্টিং এর ভ্যারিয়েশনের উপর বেস করে আমি বের করে নিব যে আসলে এই পরিমাণে খরচ করতে থাকলে আমার আসলে টোটাল কত দিন কতটুকু আমি আর্ন ভ্যালু পাবো, অথবা প্রজেক্টের কতটুকু সামনের দিকে আগায় থাকবে না পিছন দিকে থাকবে না, অথবা বাজেট ওভার হবে না বাজেট কম হবে। এরপরে আরেকটা পার্ট থাকে যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে শিডিউল এবং কস্ট। এখানে কিন্তু শিডিউল এবং, এখানে শিডিউল এবং কস্ট দুইটাই কিন্তু আছে। যখন আমি শিডিউল এবং কস্ট দুইটাই কনসিডার করব, দেখেন এই আগের ফর্মুলাটার মধ্যে আমি যেটা করেছিলাম, আমি এখানে যেটা করেছিলাম, যা শুধুমাত্র দুইটা ফ্যাক্টর গুণ করেছি, যে কস্টের ফ্যাক্টর আর হচ্ছে শিডিউলের ফ্যাক্টর। তার মানে আমি আজকে এসে দেখলাম যে কাজটুকু বাকি আছে সেটাতে কস্টের ফ্যাক্টর এবং শিডিউল ফ্যাক্টর দুইটার উপর বেস করে আমি কি করব, এই এস্টিমেশনটা করতে পারবো। তার মানে দেখেন একটার ক্ষেত্রে আমি কি করছি, কোনো ফ্যাক্টর ইউজ করি নাই, নো ফ্যাক্টর, একটাতে শুধু কস্ট ফ্যাক্টর, একটাতে শিডিউল ফ্যাক্টর। এখন কোনটা আমি নিব, কোনটা আমি নিব সেটা হলো আমার সিচুয়েশনের উপর বেস করে। আমরা একটু সামনে আগে যাই, তাহলে আর একটু ক্লিয়ার হবো। আচ্ছা, এর বাইরে আর এই যে পার্ট যেগুলো আছে, আমরা এখানে আরেকটা পার্ট যেটা বলছিলাম কিছুক্ষণ আগে দেখে আসছি, ভ্যারিয়েন্স এট কমপ্লিশন। তার মানে দেখেন বাজেট করেছিলাম, সিচুয়েশনের উপর চেঞ্জ করি, তার মানে এই যে গ্যাপটুকু আছে সেটাকে আমরা বলতেছি বাজেট ভ্যারিয়েন্স এট কমপ্লিশন, মানে শেষ করতে গেলে এইটুকু এক্সট্রা খরচ হয়েছে অথবা আর্ন ভ্যালু আমরা কম পাইছি। তো এইটুকু আমরা কোত্থেকে পাই এটা একটু মাথায় রাখবো, এটাকে আমরা কিন্তু ম্যানেজমেন্ট রিজার্ভ বলতেছি বা এমআর বলতেছি। আর ইটিসিটা সহজ হিসাব, যে আমি যদি এইটুকু বের করতে পারি, এই টোটালটা থেকে আমি যদি এইটুকু বাদ দেই তাহলে আমার এস্টিমেশন টু কমপ্লিট, আজকের দিনে এসে এডিশনাল আর কতটুকু ফান্ড লাগবে সেটা হলো ইটিসি। তো এখানে প্রত্যেকটা সংজ্ঞার ডিটেলস গুলো আছে, আমরা যেগুলো আলোচনা করলাম সেই ডিটেলস গুলো দেয়া আছে এখানে, আমরা আলোচনা করেছি আসলে এগুলো অলরেডি আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি, তারপর আপনাদের জন্য সাম আপ করে দেওয়া আছে এখানে। আচ্ছা, এখন আমরা একটা সিনারিও কেস চিন্তা করব, যে দেখেন আমাদের এখানে যদি আমরা শিডিউল ভ্যারিয়েন্স, আমরা যদি শিডিউল ভ্যারিয়েন্স এবং কস্ট ভ্যারিয়েন্স, শিডিউল ভ্যারিয়েন্স এবং কস্ট ভ্যারিয়েন্স এই দুইটা যদি আমরা কনসিডার করি, এই দুইটা কনসিডার এবং এটা যদি প্লট করি, আমরা প্লট করলে চারটা সিনারিও দাঁড়াবে। ধরেন এই জায়গাতে আসবে হচ্ছে প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস, তাই না? তো এই চারটা সিনারিওর মধ্যে একটা যদি আপনার ধরেন সিবি প্লাস প্লাস থাকে, দুইটাই যদি আমার প্লাস থাকে, দেখেন এখানে হলো
আন্ডার বাজেটে আছে এবং অ্যাহেড অফ শিডিউলের মধ্যে আছে। কারণ কোত্থেকে পেলাম, এই শিডিউল ভ্যারিয়েন্স এবং কস্ট ভ্যারিয়েন্সের যে ভ্যালুগুলো আছে সেই দুইটা ভ্যালু যদি প্লাস হয় তাহলে আমার আন্ডার বাজেট থাকবে, মানে আমি কম খরচে বেশি কাজ করব এবং টাইমটাও দেখবেন আগায় থাকবে। এটার ক্ষেত্রে হলো কি, বাজেটও বেশি করছি, শিডিউল কম করছি, এটা হলো ওভার বাজেট বিহাইন্ড শিডিউল, মানে খরচ বেশি করছি, শিডিউল পিছায় আছি, আন্ডার বাজেট বিহাইন্ড শিডিউল। এটার মধ্যে আমাদের সবসময় টার্গেট থাকবে যে আমরা শিডিউল ভ্যারিয়েন্স এবং কস্ট ভ্যারিয়েন্স এই লাইনটা যখন আমরা ক্যালকুলেশন করলে সবসময় এই জায়গাটায় থাকার কথা চিন্তা করবো, যেটা আমরা বলতেছি বেস্ট কেস, কম খরচে বেশি কাজ করব। আর এটা হলো সবচেয়ে ওর্স্ট কেস, সেটা হলো খরচ করে ফেলেছি অনেক টাকা কিন্তু কাজও খুব বেশি আগাতে পারি নাই। তো এটাকে মাথায় রাখবো। এইটা প্রথমেই আমরা যে কোনো আজকের দিনে যদি কাজের গতি অথবা পারফরমেন্স দেখতে চাই, প্রথমে আমরা এই প্লটটা করে ফেলবো, প্লটটা করে পারফর্ম করবো যে আসলে আমরা কোন জায়গাটাতে আছি। এখন করার পরে আমাকে টার্গেট নিতে হবে যে আসলে আমি এখান থেকে এখানে যেতে চাই, এখান থেকে এখানে যেতে চাই, না এখান থেকে যেখানে যেতে চাই, কোন জায়গায় যেতে চাই, সেই অনুযায়ী আমাদেরকে বাজেট এবং টাইম অ্যালোকেশনটা করতে হবে। সো এখন আরেকটা পার্ট আমরা যদি দেখি, আমরা আরেকটা পার্ট দেখবো যেটাকে আমরা বলছি টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্স। টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্সটা কিভাবে বোঝাবো আমরা, দেখেন আচ্ছা। সো টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্স হলো, দেখেন আমরা আজকে থেকে আমরা যদি আগের এটাতে চলে আসি, আমরা যদি এই জায়গাটাতে আরেকবার একটু খেয়াল করেন, আমি আজকে এই জায়গাটাতে আছি, আমি আজকে এই জায়গাটাতে আছি, তাহলে এই বাকি যে কাজটুকু এখানে কমপ্লিট করবে এইটার পারফরমেন্সটা কেমন হবে। ধরেন আমি এখানে শিডিউল ভ্যারিয়েন্স বের করলাম, আমি কস্ট ভেরিয়েশন বের করলাম, বের করে একটা গ্রাফও বের করলাম, এখানে প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, সেখানে দেখলাম তাহলে আসলে আমার এই কাজটা তো এখন প্রেজেন্ট সিচুয়েশনের উপর বেস করে আমি বের করলাম, তার মানে এই জায়গাটার পারফরমেন্স এটা, তাহলে আমি যে সামনে কাজটুকু করব এটার পারফরমেন্স কেমন হবে সেটা আমি আজকে কিভাবে বলবো। সো এই আজকে বসে এই সামনের কাজের যে পারফরমেন্সটুকু আছে সেটা কি ভালো হবে না খারাপ হবে, এবং আমি যে এই এস্টিমেশন কমপ্লিট টুকু নিয়েছি, এখানে যে এস্টিমেট টু কমপ্লিট ভ্যালুটা নিয়েছি সেই ভ্যালুটা কেমন হবে, সেটাকে আমরা বলতেছি টিসিপিআই বা টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্স। তার মানে আমি আজকে বসে ডিসিশন নিচ্ছি যে যেভাবে আমি কাজটা করতে চাই সেটার ইন্ডেক্সটা কেমন হবে। সো এটা যদি আমরা চিন্তা করি, দেখেন এটা আমরা দুই ভাবে বের করতে পারি। একটা হলো, ধরেন আমার টার্গেট কি থাকবে, যে আমি যেটা প্ল্যান করছি, কারণ আমি আজকে বসে এস্টিমেশন যেটা করছি আমি চাবো সেটা সবসময় যেটা প্ল্যান করেছি সেটাই থাকবে। তো আমরা যদি এটাকে হিসাব করি, আমরা যে পরিমাণ কাজ আছে, যে পরিমাণ ফান্ড আছে, এইটার ভ্যালুটা যদি 1 হয় আমার টার্গেট কিন্তু সেটা। সো আমার টিসিপিআই অথবা টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্সটা হচ্ছে কতটুকু কাজ বাকি আছে, কতটুকু টাকা বাকি আছে, যদি কতটুকু টাকা ওয়ার্ক কতটুকু বাকি আছে ডিভাইডেড বাই কতটুকু কাজ টাকা বাকি আছে, সেটা যদি ইন্ডেক্সটা আমার 1 হয়, 1 হওয়াটা হলো আমার ভালো, যেটাকে আমরা বলতেছি এই কার্ভে দেখেন বেজ লাইন, এটা হলো আমার প্ল্যান। এখন যদি দেখা যায় যে আমার আজকের দিনে এসে আজকে দিনে আসার পরে দেখা গেল দুইটা পার্ট আছে, একটা হলো বাজেট এট কমপ্লিশন। সো বাজেট এট কমপ্লিশনটা কি জিনিস আসলে? সো বাজেট এট কমপ্লিশন মানে হচ্ছে কি, আমি ইনিশিয়ালি যে প্ল্যানটা করছিলাম যে এইখানে এসে আমি এই টাকায় কাজটা শেষ করতে চাই, সেটা হলো বাজেট এট কমপ্লিশন। সো বাজেট এট কমপ্লিশন যদি আমি চিন্তা করি, ডেফিনেটলি আমার ওয়ার্ক রিমেইনিং ডিভাইডেড বাই ফান্ডে রিমেইনিং, তার মানে দেখেন আমার একের উপরে যদি হয় তার মানে আমার কাজ বেশি আছে ফান্ড কম আছে, তাই না? ফান্ড যদি আমার কম থাকে এবং কাজ যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আজকে সিনারিওতে যদি এটা হয় তাহলে ধরে নিচ্ছি আমার কাজের পরিমাণ, মানে আমি যে পরিমাণ কাজ করার কথা তার চেয়ে খরচটা বেশি করে ফেলেছি। আর এটা হলো আজকের সিনারিওর উপরে বেস করে, তার মানে আপনি যে প্ল্যান করেছিলেন প্ল্যানের উপরে বেস করে আপনি যেটা কাজ করেছিলেন, আর এটা হলো অ্যাকচুয়াল আজকে দাঁড়িয়ে যেটা কাজ করছেন। একটু মাথায় রাখি আমরা, এটা হলো যখন প্রজেক্টটা স্টার্ট করবেন তখনকার অবস্থায় কি পরিমাণ সিচুয়েশন ছিল আপনার, আর এটা হলো প্রেজেন্ট, মানে আজকে দিনে দাঁড়িয়ে। সো আজকে দিনে দাঁড়িয়ে যদি আপনি কাজটা করেন তাহলে এটার সিচুয়েশনটা কি আসবে। সেম একইভাবে দেখেন আমার কাজ কতটুকু বাকি আছে সেটা তো আমি জানি, কাজ কতটুকু বাকি থাকবে আমার এই যদি আমি হিসাব করতে পারি, এই কার্ভটা থেকে যদি আমরা দেখি, এটা যদি আমার বিএসি হয়, এটা যদি প্রেজেন্ট ভ্যালু হয়, এটা যদি আর্ন ভ্যালু হয়, তাহলে এটা হলো ইএসি। আমরা যদি আগের ফর্মুলাটার আগেরটার মধ্যে যদি চলে যাই, তার মানে আমার কাজ বাকি আছে কতটুকু, কাজ কিন্তু আপনার এইটুকু বাকি আছে, এইটুকু কাজ বাকি আছে। ফান্ড কতটুকু আছে, যতটুকু খরচ করার কথা তার চাইতে এটা যদি আমার অ্যাকচুয়াল খরচ হয়
তাহলে যতটুকু বাজেট ছিল, বাজেট থেকে আপনি অ্যাকচুয়ালি যতটুকু খরচ করছেন সেটাই হলো আপনার, দেখেন বাজেটের চাইতে আপনার একটা বাজেট ছিল, বাজেট থেকে কত টাকা আর্ন ভ্যালু পাইছেন, মানে কতটুকু টাকা মূল্যের কাজ পাইছেন, সমমানের কাজ পাইছেন, ডিভাইডেড বাই ফান্ড রিমেটিং মানে কি আপনার বাজেট কত ছিল আর অ্যাকচুয়ালি কত টাকা খরচ করছেন। সেম একই ভাবে এটা হলো স্টার্টিং ফিউজে, আর আজকে দিনে এসে দেখলেন কত টাকা কাজ বাকি আছে, কতটুকু ফান্ড রিমেনিং আছে। এখন টার্গেট কি দেখেন, টার্গেটটা হলো আমাদের যে ভ্যালুটা আছে, আমাদের ভ্যালুটা সবসময় আমাদের টার্গেট থাকবে টিসিপিআই ইএসির যে ভ্যালুটা থাকবে সেটা যাতে 1 এর নিচে থাকে। 1 এর নিচে থাকার টার্গেট হলো, ইনিশিয়ালি আমি প্ল্যান করেছি এই জায়গাটাতে আছে 1, ইনিশিয়ালি 1 এর উপরে আমি ধরে নিয়েছি, ইনিশিয়ালি 1 এর উপরে ধরে নিয়েছি, অথবা আজকের দিনে আমি 1 এর উপরে ধরে নিয়েছি, বাট আমি যখন ফিনিশ করলে আমার ভ্যালুটা যাতে 1 এর নিচে থাকে। 1 এর নিচে কখন থাকবে, 1 এর নিচে কখন থাকবে, দেখেন এই ভ্যালুটা যদি ফান্ড আপনার 120 টাকা থাকে এবং আপনার কাজ যদি বাকি থাকে 100 টাকার, তার মানে আপনার বেশি টাকা আছে, তার মানে আপনি কম খরচে বেশি কাজ অলরেডি করে ফেলছেন, তাহলে কিন্তু এই ভ্যালুটা 1 এর নিচে আসবে। সো আমাদের প্রজেক্ট ম্যানেজার যারা আছে অথবা প্রজেক্ট ইঞ্জিনিয়ার যারা থাকবে তাদের টার্গেট থাকবে এই টিসিপিআই ইএসির ভ্যালু সবসময় 1 এর নিচে রাখার। সবসময় মাথায় রাখবো এই টু কমপ্লিশন পারফরমেন্স ইন্ডেক্স যেটা আছে সেটা যাতে সবসময় 1 এর নিচে থাকে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, বুঝতে না পারলে জিজ্ঞেস করতে পারেন। ধরে নিচ্ছি আপনাদের কোনো কোশ্চেন নেই, আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করি, ঠিক আছে? সো প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করে দেখি। আমরা ধরে নিচ্ছি আমরা এটা একটা শিডিউল, যে কোনো একটা প্রজেক্টের ক্ষেত্রে আমার এখানে 5টা কাজ আছে এবং টাইম লাইন দেওয়া আছে, এখানে 7 সপ্তাহের মধ্যে কাজটা আমি করবো। এখন টার্গেট নিলাম যে প্রথম 2 সপ্তাহে এটা কাজ করব, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এবং দেওয়া আছে প্রত্যেকটা টাস্কের নাম এবং এই কাজটুকু, এই 2টা কাজ করতে কত টাকা লাগবে, এই 3টা কাজ করতে কত টাকা লাগবে, এই 3টা করতে কত টাকা লাগবে সেটা দেয়া আছে। তারপরে দেখেন এটা হলো কস্ট পার মান্থ, তার মানে এইটা সিঙ্গেল কাজ করতে কয় টাকা আছে, এখানে কয় টাকা আছে, এখানে কয় টাকা আছে, এখানে কয় টাকা আছে, ইন্ডিভিজুয়ালি দেখেন সবগুলো যোগ করে কয় টাকা করে আসতেছে সেটা বসালাম। আর এটা হলো কস্ট পার মান্থ, তার মানে এইটার জন্য ইন্ডিভিজুয়াল খরচ কত আর কিউমুলেটিভ খরচটা কত। এটার সাথে এটা যোগ করতেছি, এটার সাথে এটা যোগ করতেছি, এটার সাথে এটা যোগ করতেছি, এটার সাথে এটা যোগ হচ্ছে, এটার সাথে এটা যোগ হচ্ছে, এটার সাথে এটা যোগ হচ্ছে, সেম একই ভাবে এটার সাথে এটা যোগ হচ্ছে। তার মানে আমার টোটাল বাজেট হলো 20,000 টাকা। সো 20,000 টাকা আমার বাজেট। এই 20,000 টাকা বাজেটের মধ্যে 7 সপ্তাহের মধ্যে আমাকে কি করতে হবে, এই ABCDE 4টা কাজ করতে হবে। তো এখন আমরা যদি আজকের দিনে হিসাব করে দেখি, ধরে নেন এটা আজকের দিনের সিনারিও, আজকের দিনে আমি 3 সপ্তাহ পরে আছি। সো 3 সপ্তাহ পরের পর যদি আমি হিসাব করি, দেখা গেল যে এটা যদি আমার ABCD এবং E হয়, দেখা গেল আমি এই কাজটা আজকে যদি 3য় সপ্তাহ হয়, ধরে নিচ্ছি আজকে 3rd উইক, তাহলে প্রথম 2টা কাজ আমার 100% কমপ্লিট, ফার্স্ট মান্থের কাজ, সেকেন্ড মান্থের কাজ আমার 16.5% কমপ্লিট, সি এর কাজ যেটা সেটা 25% কমপ্লিট, ডি এবং ই আমি কোনো কাজই ধরি নাই। সো যদি এইটা সিনারিও হয় তাহলে আমরা এইটাকে যদি এইভাবে নিয়ে আসতে পারি যে আমার টাস্ক ছিল এটা, আমি পারফরমেন্স এখান থেকে জাস্ট কতটুকু কাজ কমপ্লিট করতে পারছি সেটা এখানে নিয়ে আসলাম। বাজেটটা কত ছিল, বাজেটটা আমার ইনিশিয়ালি দেয়া ছিল এই কাজটা করার জন্য টোটাল বাজেট কত। আর্ন ভ্যালুটা এখন ইম্পর্টেন্ট পার্ট, আর্ন ভ্যালুটা কোত্থেকে আসলো, আর্ন ভ্যালুটা দেখেন এই কাজটা করতে 4,000 টাকা লাগার কথা, তাহলে 100% করে ফেলছেন, তার মানে এখানে 4,000 টাকাই খরচ হয়েছে। এই কাজটা 6,000 টাকা লাগার কথা বাজেট, তার মধ্যে 16.5% আপনি কাজটা করছেন, তার মানে 100% করতে যদি 6,000 টাকা লাগে তাহলে 16.5% করতে লাগবে 1,000 টাকা। 100% করতে যদি 6,000 টাকা লাগে তাহলে 16.5% করতে লাগবে কত, 1,000 টাকা। সেম একইভাবে এইটা করতে যদি 100% করতে 6,000 টাকা লাগে তাহলে 25% করতে লাগবে হচ্ছে 1,500 টাকা। আর এই 2টা কাজ যেহেতু আমি করিই নাই, তার মানে এটার কোনো ভ্যালুই আসে না, এখন কোনো আমি ভ্যালু এখনো অর্জন করতে পারি নাই। তো টোটাল যদি আমি আর্ন ভ্যালু গুলো যোগ করি, কোত্থেকে আসলো, পার্সেন্টেজ অফ কমপ্লিশন, এই পার্সেন্টেজ অফ কমপ্লিশন থেকে বাজেটিং কস্ট যোগ করে আর্ন ভ্যালু পেলাম। এটা আমার অ্যাকচুয়ালি আর্ন ভ্যালু কতটুকু, কোত্থেকে পেলাম, বাজেট থেকে কত পার্সেন্ট কাজ হয়েছে সেটা থেকে ভাগ করে আমি বাজেটটা আর্ন ভ্যালুটা পেলাম। কিন্তু দেখা গেল এটা আমার ক্যালকুলেশন থেকে আসছে আর্ন ভ্যালু, আর অ্যাকচুয়ালি দেখা গেল 4,000 টাকার আর্ন ভ্যালু করতে আমি খরচ করে ফেলছি 4,500 টাকা। এখানে 1,000 টাকার আর্ন ভ্যালু করার জন্য অ্যাকচুয়ালি আর্ন ভ্যালু হওয়ার কথা 1,000 টাকা, কিন্তু আমি 16.5% কাজ করতে বাস্তবে খরচ করতেছি 1,500 টাকা। এই 25% কাজ করতে আমি বাস্তবে খরচ করে ফেলছি 1,000 টাকা।
সো সিম্পলি দেখেন এখানে আমার আর্ন ভ্যালু হচ্ছে ৬,০০০ টাকা, সবগুলো যোগ করলে ৬,৫০০, অ্যাকচুয়াল কস্ট হলো ৭,০০০ টাকা। তাহলে আমি তিনটা জিনিস পেলাম এখানে। একটা হলো প্রেজেন্ট প্ল্যান ভ্যালু। প্ল্যান ভ্যালু কতটুকু ছিল, যে আজকে দিন পর্যন্ত যদি হিসাব করি, আমি যেহেতু থার্ড উইকে আছি, থার্ড উইকে প্ল্যানিং কত ছিল আমার, ৬,০০০ টাকা কিউমুলেটিভ বাজেট ছিল। হিসাব যদি আমি করি, দেখেন থার্ড উইকে আমি আছি, আমার কিউমুলেটিভ বাজেট ছিল কত, ৬,০০০ টাকা। থার্ড উইকে আমার কিউমুলেটিভ বাজেট ছিল হচ্ছে ৬,০০০ টাকা। থার্ড উইকে আমি আজকে দিনে হিসাব করতেছি, তার মানে থার্ড উইকে আমার যে প্ল্যান ভ্যালু আছে, থার্ড উইকে আমার প্ল্যান ভ্যালু হচ্ছে ৬,০০০ টাকা। আমি আর্ন ভ্যালু কোত্থেকে পেলাম, ৬,৫০০ টাকা পেলাম। অ্যাকচুয়ালি কত খরচ করছি, ৭,০০০ টাকা খরচ করছি। এখন আমি আমার ফর্মুলা অনুযায়ী প্রথমে শিডিউল ভ্যারিয়েন্স বের করব। শিডিউল ভ্যারিয়েন্সের ফর্মুলা ছিল হচ্ছে কি, আর্ন ভ্যালু মাইনাস প্ল্যান ভ্যালু। এখানে দেখালো আর্ন ভ্যালু থেকে প্ল্যান ভ্যালু, তার মানে 500 পিস। তার মানে অ্যাকচুয়ালি শিডিউলে আমি প্ল্যানের চাইতে আর্ন ভ্যালু বেশি অর্জন করছি, তার মানে শিডিউলে আগায় আছি আমি। কস্ট ভ্যারিয়েন্সের কথা যদি চিন্তা করি, আমি ৬,৫০০ টাকার আর্ন ভ্যালু করছি, বাট আমি অ্যাকচুয়ালি খরচ করে ফেলছি হচ্ছে ৭,০০০ টাকা, তার মানে আমি ৫০০ টাকা বেশি খরচ করে ফেলছি। সো এখন শিডিউল পারফরমেন্স ইন্ডেক্সের ক্ষেত্রে কি করব, এটা ভাগ দিয়ে দিব। সো তাই করছি, দেখা গেল আমি 1.08 মানে 8% কাজে আমি আগায় আছি। আমার শিডিউলটা কি 8% কাজ আগায় আছে। কস্ট পারফরমেন্সের ক্ষেত্রে কি করেছি, এটা ডিভাইড করে দিয়েছি ফর্মুলা অনুযায়ী, ইভি ডিভাইডেড বাই এসি 0.90। তার মানে আমি এখানে 7% খরচ বেশি করছি, 7% খরচ বেশি করছি এবং 8% কাজে আমি আগায় আছি। সো এটা থেকে আমি কোন জায়গাটায় ফেলবো, যেহেতু আমি এই সিপিআই এবং এসপিআই আমার কস্ট ভ্যারিয়েন্স এবং এই কস্ট ভ্যারিয়েন্স এবং শিডিউল ভ্যারিয়েন্স অনুযায়ী আমাকে একটা গ্রাফে প্লট করে দেখতে হবে আসলে আমি কোন জায়গাটাতে আছি। সো গ্রাফে প্লট করে দেখলাম যে আমার এখানে ওভার বাজেট কোথায় ছিলাম, যেহেতু আমার বাজেটটা বেশি, টাইমে আগায় আছি। তার মানে দেখেন এই কোয়াড্রেন্টে আসতেছে হলো আমার ওভার বাজেট, বাজেট বেশি করছি, শিডিউলের চাইতে আগায় আছে। কিন্তু আমার বেস্ট কেস কি এই জায়গাটাতে। সো আমাকে টার্গেট রাখতে হবে কিভাবে এই সিনারিওতে আনা যায়, আমাকে কিন্তু প্ল্যানিংটা ওইভাবেই সাজাইতে হবে। এটাই হলো বেস্ট প্রজেক্ট ম্যানেজারের টার্গেট এবং সব সময় এই জায়গায় নজর দিতে হবে। সো এইখানে সিনারিওতে আছি, টার্গেট থাকবে এখানে, যদি এখানে থাকি তাও টার্গেট থাকবে এখানে, এখান থেকেও টার্গেট এখানে নিয়ে আসতে হবে। বাট একবারে যদি না পারি তাহলে তো স্টেপ বাই স্টেপ নিয়ে আসতে পারি। প্রথমে হয়তো এখানে থাকলে এখান থেকে এখানে নিলাম, তারপর এখান থেকে এখানে আসলো, সিকোয়েন্সিয়ালি একটার পর একটা আসলো। আমাদের এই ক্লাসের লিঙ্কটা শেষ হলে আমরা আরেকটা নতুন লিঙ্ক দিব, আপনারা ওই নতুন লিঙ্কে জয়েন করবেন, গ্রুপে দিয়ে দিব। তো এখন দেখেন আমি আজকে এসে দেখলাম আমি এই সিচুয়েশনে আসি, এটা প্রেজেন্ট ডে। প্রেজেন্ট ডে থেকে আমি কি করব, আমাকে কিন্তু এস্টিমেশন টু কমপ্লিট বের করতে হবে, যে আর কাজ শেষ করতে আরো কত টাকা লাগবে। আরেকটা জিনিস আমরা যেটা করব, এস্টিমেশন এট কমপ্লিশন বের করব, যে আসলে টোটাল যে বাজেটের ভেরিয়েন্সটা কতটুকু আসলো। সো সেম একই ভাবে দেখেন আমরা এখানে তিনটা জিনিস বের করতে পারি। দেখেন আমার তিনটা ফর্মুলা আছে, আমি কিন্তু আপনাকে বলেছি। একটা হলো এই কোনো আপনার শিডিউল ভ্যারিয়েন্স এবং কস্ট ভ্যারিয়েন্স এটা কোনো কনসিডার না করে যেভাবে আছে সেভাবে ফর্মুলাটা বসাই ফেললাম। এটা ছিল হচ্ছে আমার অ্যাকচুয়াল কস্ট, এটা ছিল হচ্ছে আমার বাজেট এট কমপ্লিশন, আর এটা হলো আমার আর্ন ভ্যালু। এটা যে ফর্মুলাটা আছে এটার মধ্যে আমি শিডিউল ভ্যারিয়েন্স কস্ট ভ্যারিয়েন্স কোনো কিছুই দেখি নাই। তার মানে এটা আমার 20,500 টাকা হলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এটার ক্ষেত্রে আমি কি করেছিলাম, কস্ট ভেরিয়েশনটা আমি কনসিডার করেছিলাম সিপিআই, যে যে পরিমাণ কস্ট ভেরিয়েন্স আছে সেটা যদি কনসিডার করি তাহলে কি পরিমাণ আসবে। এটা হলো কস্ট ভেরিয়েন্স, সিপিআই দিয়ে ভাগ করেছিলাম বাজেটটাকে। সেম একই ভাবে আরেকটা পার্ট ছিল ইএসি, হলো অ্যাকচুয়াল কস্ট ডিভাইডেড বাই, এইটা কোত্থেকে আসলো দেখেন, এটা খুব সুন্দর হিসাব। আমাদের আরেকটা ফর্মুলা ছিল যদি টাইম এবং ভ্যারিয়েন্স দুইটাতেই কাজ করতে হয়। তার মানে সূত্রটা ছিল আমার কি, যদি টাইম এবং কস্ট এই দুইটাই যদি কনসিডার করতে হয় তাহলে আমাকে যে ফর্মুলাটা ছিল সেটা ছিল হচ্ছে আপনার বিএসি মাইনাস। আমরা ক্লাসটা ক্লোজ করছি, আমরা নতুন লিঙ্কে ঢুকবো ইনশাল্লাহ।
আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আমাকে কি শুনতে পাচ্ছেন? স্যার তো আমাদের এখানে যেটা বলছিলাম তিনটা কেস, একটা হলো অ্যাজ ইট ইজ যেভাবে ছিল, যে আমি কোনো কিছুই কনসিডার করব না, টাইম ভেরিয়েন্স কস্ট ভেরিয়েন্স, একটা ক্ষেত্রে আমি শুধুমাত্র কস্ট ভেরিয়েন্সটা কনসিডার করবো, আর একটা হলো কস্ট ভেরিয়েন্স এবং টাইম ভেরিয়েন্স কনসিডার করবো। এখন এই তিনটার মধ্যে থেকে আমি কোনটা নিব, তাই না? তিনটা ভাবে করা যায়। তো আমি এখন কোনটা নিব? এখন দেখেন আমার এখানে শিডিউলটার মধ্যে কি ছিল, আমি যদি এই জায়গাটার মধ্যে আসি, এই জায়গাটার পজিশনের মধ্যে আমার কোন জায়গাটা আছে, আমার দেখেন বাজেটিং এর জন্য বাজেটটা আমার বেশি আছে, তাই না? কস্ট ভেরিয়েন্স বাজেট আছে, আর শিডিউলটা ঠিকঠাকই আছে, শিডিউলে কিন্তু খুব ঝামেলা নাই। কারণ শিডিউল যদি আপনি ভালো থাকে, আপনার শুধুমাত্র কস্ট ভেরিয়েন্সটা আপনাকে ফ্যাক্টরটাকে ইনশিওর করতে হবে। মাথায় রাখেন, আমি যেহেতু এই সিচুয়েশনে আছি, আমার শিডিউলিং অথবা টাইমিং নিয়ে কোনো ইম্প্যাক্ট নাই, শুধুমাত্র বাজেট নিয়ে আমার কনসার্ন। তো আমি যদি এটার জন্য আমাকে কি করতে হবে, আমি এই সিচুয়েশনে এসে শুধুমাত্র যেখানে কস্ট ভেরিয়েশন ফ্যাক্টরটা আছে, সেই ফ্যাক্টরটা দিয়ে যে ক্যালকুলেশন আছে সেই ভ্যালুটাই আমি এখানে ইএসি হিসেবে নিব। ইন্টারেস্টিং পার্ট, ধরেন যদি আমার ওভার বাজেট এবং বিহাইন্ড শিডিউল, তার মানে কিন্তু আমার কস্ট ভেরিয়েন্স এবং টাইম ভেরিয়েন্স, কস্ট ভেরিয়েন্স এবং টাইম ভেরিয়েন্স দুইটাই নিতে হইতো। বুঝাতে পারছি? সো এইটার ক্ষেত্রে কিন্তু আমরা এই পার্টটাতে নিতে পারতাম, ঠিক আছে? তো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে যদি আমাদের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য অনুযায়ী বেস করে আমাকে কিন্তু ফর্মুলাটা নিতে হবে। যদি এই সিচুয়েশনে থাকি তাহলে আমি কি করব, এই সিচুয়েশনে থাকলে আমি কিন্তু 1 নম্বর ফর্মুলাটা নিব। যদি এই সিচুয়েশনে আসি, এই সিচুয়েশনে আসলে আমাকে কি করতে হবে, শুধু কস্ট ভেরিয়েন্সের ফর্মুলাটা নিব। আর এই সিচুয়েশনের মধ্যে আসলে আমরা কস্ট ভেরিয়েন্স এবং টাইম ভেরিয়েন্স অথবা শিডিউল ভেরিয়েন্স দুইটা নিব। আর এইটার জন্য আমরা আপাতত কোনো ফর্মুলা আপনাদেরকে দিচ্ছি না। সো এখন দেখেন এই সিনারিও যদি হয়, তাহলে যেহেতু আমাদের শুধুমাত্র কস্টিং এর ভ্যারিয়েশন, তো আমরা বিইএসি এর ভ্যালুটা নিব এটা। সো এখন এর বাইরে ভ্যারিয়েন্স এট কমপ্লিশনটা, আমাদের ফর্মুলাটা কি ছিল, ভ্যারিয়েন্স এট ফর্মুলাটা কি ছিল, যে আমাদের যে বাজেট যেটা ছিল, আমরা যদি চিন্তা করি ভিএসি মানে কি ছিল, বাজেট কমপ্লিশন করতে কত লাগবে আর আমি কত টাকা এস্টিমেশন করছি এডিশনাল। সবাই যার যার অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন। আচ্ছা, এটা হলো আমার ভ্যারিয়েন্স এট কমপ্লিশন। আর এস্টিমেট টু কমপ্লিট, এস্টিমেট টু কমপ্লিট মানে কি, দেখেন আমি এখানে এটার ফর্মুলাটা ছিল কি, আমার এস্টিমেশনটা কমপ্লিট করতে কতটুকু সময় লাগবে আর আমার অ্যাকচুয়ালি আসলে কত টাকা খরচ করছি। তো দেখেন এখানে আমার এস্টিমেশন এট কমপ্লিটটা কত নিয়েছি আমি, এস্টিমেশন এট কমপ্লিশন যেহেতু আমার শুধু কস্ট ভেরিয়েন্স, তাহলে এখানে 21,500টা নিয়েছি। আর 7,000 টাকা কোত্থেকে আসলো, সেটা হলো আমার অ্যাকচুয়ালি কত টাকা খরচ হলো। তার মানে আমার যদি এই পেসে কাজ করতে চাই, আমার এই পেসে কাজ করতে চাইলে আমাকে এতটুকু এডিশনাল কস্টিং বেয়ার করতে হবে, মানে আমার টোটাল এত টাকা লাগবে, এবং এত টাকা হলো বাজেটের চাইতে প্রায় 1,500 টাকার মতো আপনার বেশি লাগতেছে। বাজেট ছিল 20,000 টাকা, আপনি 21,505 টাকা মানে 1,500 টাকা বেশি খরচ করতেছেন। এবং এই 1,500 টাকা বেশি হওয়ার জন্য আপনাকে কি করতে হচ্ছে, খরচটা আজকে দিন থেকে এত টাকা আপনার লাগতেছে। তো আশা করি এই জায়গাটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো গ্যাপ থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন এই যে ভ্যালুটা আমরা বের করলাম, তাই না, এস্টিমেট টু কমপ্লিট, এই যে এস্টিমেট টু কমপ্লিট অথবা এই এস্টিমেটেড কমপ্লিশনের যে ফ্যাক্টরটা দিয়ে বের করলাম, এই ফ্যাক্টরের পারফরমেন্সটুকু কতটুকু, আপনি তো ধরে নিলেন যে আপনি এই জায়গাটার মধ্যে আছেন, এটার পারফরমেন্সটা কেমন সেটা মেজার করতেছি হলো আমরা এই টিসিপিআই দিয়ে। টিসিপিআই মানে কি, আজকে বসে বাকি কাজের যে এস্টিমেশনটুকু করলেন সেটুকুর পারফরমেন্সটা কতটুকু কি পরিমাণে ভালো থাকবে। আমরা টিসিপিআই যেটা বলছিলাম, আজকে দিনে এসে আপনার যদি আপনি বাজেট হিসাবে করেন প্ল্যানিং ফেজে, এটা হচ্ছে প্ল্যান ভ্যালুর উপর বেস করে কতটুকু কাজ বাকি আছে, আপনার হাতে কত টাকা আছে। তো যেহেতু আমার কাজ বাকি আছে 13,500 টাকা প্ল্যান অনুযায়ী, আর ফান্ডও আছে হলো 13,000 টাকা, তার মানে আমার ফ্যাক্টর হলো 1.04। সো অ্যাকর্ডিং টু প্ল্যান যদি আমি প্রেজেন্ট ভ্যালুতে থাকতাম, প্রেজেন্ট ভ্যালুতে থাকলে কিন্তু আমার 1.04 হওয়ার কথা ছিল। বাট দেখেন প্ল্যান ভ্যালু যদি থাকতাম, আমি যদি প্ল্যান ভ্যালু থাকতাম, তাহলে কিন্তু এটা আমার 1.04 থাকার কথা। বাট অ্যাকচুয়ালি আমার এস্টিমেশন এট কমপ্লিশন যেটা আছে, সেই কমপ্লিশন অনুযায়ী আমার টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্সটা কত আছে, 0.93। তার মানে আমি এখানে আছি 0.93 তে। এই বাজেটটা কি সবসময় আমার টার্গেট থাকার কথা ছিল কি,
1 এর মতো করে। ঠিক আছে, এই ভ্যালুটা কি ছিল আপনার? এই ভ্যালুটা হলো আমার বিএসি, আর এটা হলো আমার অ্যাট অ্যাকচুয়াল, কতটুকু আমি খরচ করে ফেলেছি, তার বাকি কতটুকু থাকলো। সো এটার উপর যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে যেহেতু 1.04, তার মানে আমার এই টিসিপিআই বিএসি মানে বাজেট এট কমপ্লিশন অনুযায়ী আমার হওয়ার কথা ছিল 1.09, বাট আমার ফ্যাক্টরটা একটু কম আছে। আমার ফ্যাক্টরটা কম যেহেতু আছে, কত আছে? 0.93। সো এখন এই ফ্যাক্টরটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, এই টিসিপিআই এর ফ্যাক্টরটা সবসময় কস্ট ভ্যারিয়েন্সের চাইতে বেশি হওয়া ভালো। টিসিপিআই এর ফ্যাক্টরটা যদি কস্ট ভ্যারিয়েন্সের চাইতে বেশি হয়, তাহলে আমরা সবসময় পজিটিভ রেজাল্ট পাবো। তো আমরা এটাকে মাথায় রাখবো যে আমাদের টার্গেট কতটুকু আছে, এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আপনাকে হয়তো বলে দিতে পারি, এরকম একটা কাজ হতে পারে যে এরকম একটা অ্যাক্টিভিটি দেওয়া থাকবে, এখানে ধরেন অ্যাক্টিভিটির নামগুলা, কাজটা করতে ধরেন একদিনে আপনি স্টার্ট করবেন, একদিনে ফিনিশ করবেন, দ্বিতীয় দিনে কি করবেন, যেমন এখানে স্টার্ট করলেন পার্শিয়ালি ফিনিশ হলো, তার মানে তৃতীয় দিনে এসে কাজ করলেন, দ্বিতীয় দিন স্টার্ট করলেন, শেষ হলো তৃতীয় দিনে। এখানে কি করলেন আপনি? স্টার্ট করলেন, ফিনিশ করলেন এখানে। তো জাস্ট আপনার এখানে রিলেশনটা দেওয়া আছে, আমরা যে রিলেশনটা পড়েছিলাম না, ডিপেন্ডেন্সি রিলেশন, সেই ডিপেন্ডেন্সি রিলেশনটার উপর বেস করে দেওয়া আছে যে এখানে আজকে দিনে স্ট্যাটাসটুকু কত দেওয়া আছে। আপনার টার্গেট ছিল এটা হচ্ছে প্ল্যান ভ্যালু পাবেন এখান থেকে আপনার অ্যাকচুয়ালি কতটুকুর মধ্যে আছেন, আপনি অ্যাকচুয়ালি কতটুকু আছে, তো সেটার উপর বেস করে এই বিভিন্ন ধরনের ভ্যালুগুলা বের করবেন। পিভি, আর প্ল্যান ভ্যালু, আর্ন ভ্যালু, অ্যাকচুয়াল কস্ট, বিএসি, বাজেটেড কমপ্লিশন, ভ্যারিয়েন্স। সো সবগুলা বের করার পরে ক্যালকুলেশনটা এখানে করবেন অ্যাকর্ডিং টু ফর্মুলা, এবং এখানে অ্যান্সারটা লিখবেন। লেখার পরে বলবেন যে আসলে এই যে পারফরমেন্সটা কেমন, আপনি যে কাজটা করতেছেন আজকে দিনে, এইটার উপর বেস করে আপনার কাজের পারফরমেন্সটা কেমন সেটা আপনারা করবেন। এটা হলো আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট, এটা একটু মাথায় রাখেন, এটা হলো আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট, যে এইটার উপর বেস করে আমরা যে এক্সাম্পলটা দিয়েছি, সেই এক্সাম্পলটার উপর বেস করে আপনারা কাজটা কমপ্লিট করবেন, এই ক্যালকুলেশনটা করবেন প্রেজেন্ট ভ্যালু থেকে, এই ভ্যারিয়েন্স এট কমপ্লিশন, এই টোটাল 11টা আইটেমের ভ্যালুগুলা ক্যালকুলেশন করবেন, করার পরে কতটুকু ভ্যালু পাইলেন, এই ভ্যালুর উপর বেস করে এটা মানে কি, যদি এটা প্লাস থাকে এটার মিনিংটা কি, যদি মাইনাস থাকে এটার মিনিংটা কি, যদি একের উপরে থাকে তাহলে এটার মিনিংটা কি, যদি একের নিচে থাকে এটার মিনিংটা কি, জাস্ট ওই মিনিং গুলা এখানটাতে লিখবেন, লিখে নেক্সট ক্লাসে আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিবেন। সবাই কি বুঝতে পেরেছি, না কারো কোনো কনফিউশন আছে? জি স্যার, বুঝতে পেরেছি। নেক্সট ক্লাসে আমাদের দুইটা সিটি ছিল, অ্যাসাইনমেন্টটা একটু প্যারা হয়ে যায়। এটা তো আপনার সিটির প্রিপারেশন। স্যার এটা ছাড়া অন্য আরেকটাও সিটি আছে স্যার। না সেটা ঠিক আছে, এটা তো আপনি সিটির প্রিপারেশনের মধ্যেই করবেন, তো আপনার এটা অ্যাসাইনমেন্ট থাকলে আপনার জন্য ভালো হবে। এটাই তো L5 না? এটাই তো L5। স্যার জাস্ট এক্সাম্পল 1টা স্যার। এক্সাম্পল 2টা আছে এখানে, এটা এক্সাম্পল 2 হবে, আমি একটু আপডেট করে দিচ্ছি। এক্সাম্পল 2, স্যার এক্সাম্পল 1 আর 2 এই দুটো অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হলো এক্সাম্পল 2, আর এক্সাম্পল 1টা আপনাদের তো একটা প্র্যাকটিস দেখানো হলো, এই প্র্যাকটিসটার উপরে বেস করে এক্সাম্পল 2টা সলভ করবেন। ঠিক আছে? আর এখানে যদি কোনো কনফিউশন থাকে গ্রুপে আমি আছি, যদি কোনো বুঝতে সমস্যা আমাকে বলেন। এখানে SF মানে হচ্ছে স্টার্ট টু ফিনিশ, স্টার্ট টু পার্শিয়ালি ফিনিশড, F মানে ফিনিশ, পার্শিয়াল স্টার্ট, স্টার্ট পার্শিয়াল ফিনিশ, পার্শিয়াল স্টার্ট পার্শিয়াল ফিনিশ। যেহেতু এখানে 50% ডান বলা আছে, সেই জন্য এখানে বলতেছে পার্শিয়াল ফিনিশ হয়েছে। বুঝতে পারছি? তারপর যদি কোনো কনফিউশন থাকে এটা সলভ করতে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিন, চেষ্টা করবো আপনাদের কি করার জন্য। সো ওভারঅল আজকের এই কস্ট ম্যানেজমেন্ট নিয়ে আমরা যেটা শিখলাম, কিভাবে আমরা এস্টিমেট করতে পারি, কস্টিংটা কিভাবে, বাজেটটা করব, এবং কিভাবে এই কন্ট্রোলটা করব কস্টিং এর উপর, এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশনটা নিব। সো ওভারঅল আমাদের কস্ট ম্যানেজমেন্টের, যদি আমি ক্লাস টেস্টের কথা বলি, ক্লাস টেস্টের মধ্যে টোটাল এখান থেকে আমরা হয়তো ছোট্ট একটা প্রবলেম দিব, প্রবলেম দিয়ে হয়তো বলতে পারি যে আপনাদের এখান থেকে কয়েকটা ভ্যালু বের করেন।
জাস্ট এখানে যে ভ্যালুগুলো আছে সেই কয়েকটা ভ্যালু আছে, ভ্যালুগুলো বের করেন এবং এই রেজাল্টের উপর বেস করে মিনিংটা কি হতে পারে। যেমন এখানে আমরা খুব ইজিলি এখানে দেখিয়ে দিয়েছিলাম মিনিংটা কি, যে এখানে শিডিউল ভ্যারিয়েন্সের একটা ভ্যালু পেলাম, এটা মানে কি যে শিডিউল চেটে আগায় আছে। সো এখানে ধরেন কস্ট ভ্যারিয়েন্সের একটা ভ্যালু পেলাম, মানে কি বাজেটটা বেশি খরচ করে ফেলেছি। সো এই যে ভ্যালুগুলো আছে, এই যে কমেন্টস গুলো আছে, এই কমেন্টস গুলোই আপনাদের করার পরে এখান থেকে এইরকম একটা ভ্যালু বের করতে পারেন। পরীক্ষার মধ্যে আমি দিতে পারি যে এরকম একটা চার্ট এঁকে কোনটা অনুযায়ী আমরা এখান থেকে যেমন একটা সিলেক্ট করলাম সিচুয়েশন, যেহেতু আমার শুধুমাত্র এখানে কস্টিংটার ভ্যারিয়েশন ছিল, সো এখানে তিনটা ভাবে করা যায়, শুধু কস্ট ভ্যারিয়েশনের ফর্মুলাটা নিয়ে আমরা বাকি কাজটুকু কমপ্লিট করেছি। পরে একটা টিসিপিআই ইন্ডেক্স আসতে পারে। সো এখান থেকে আমি আপনাদের একটা প্রবলেম সলভ করতে দিতে পারি এক্সামে, আপনাদের ক্লাস টেস্টে, আর হয়তো দুইটা ছোট ছোট কোশ্চেন দিতে পারি। ঠিক আছে, হয় একটা ম্যাথ দিয়ে দিব পুরো সিটিতে, অথবা আপনাদের জন্য ছোট ছোট দুইটা কোশ্চেন দিব আর কি। সো পুরো চ্যাপ্টারটা ভালো মতো পড়েন, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট আপনাদের মিড টার্মের জন্য। এবং আপনাদের যদি প্র্যাকটিক্যালি আপনারা প্রজেক্টের জন্য কাজ করতে চান, এইটা প্র্যাকটিক্যাল প্রজেক্টের জন্য খুবই ভ্যালুয়েবল এবং সব জায়গাতে এটা কাজে লাগে। সো এই ওভারঅল পোস্ট প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা আমাদের আজকে ক্লাসটা শেষ করব। আগামী ক্লাসে আমরা অ্যাজ ইউজুয়াল সেকশন এ 8:40-এ ক্লাস টেস্ট শুরু হবে, আর সেকশন বি 11:40-এ ক্লাস টেস্ট শুরু হবে। সো সেই হিসাব করলে আপনারা আপনাদের প্রিপারেশন নিয়ে আসবেন। পরীক্ষা যেটা বললাম, ছোট দুইটা কোশ্চেন আসতে পারে অথবা একটা ম্যাথমেটিক্স আসতে পারে। সো সেই হিসাব করে আপনারা প্রিপারেশনটা নেবেন আর কি। ঠিক আছে, সো ঠিক আছে। জি স্যার স্যার আগের আগের ক্লাসটাতে স্যার অ্যাটেন্ডেন্সটা দিতে পারি নাই স্যার, মানে আগের টাতে। আচ্ছা, আগে ক্লাসে কি ঠিক ছিলেন, আছে। জয়েন করতেন ঠিক টাইমে? জি স্যার, জয়েন হয়েছিলাম স্যার। আচ্ছা বলেন, কি বলতেছিলেন? সিটির জন্য যেটা বললাম, আমরা যেগুলো করেছি এখান থেকে হয়তো একটা দুইটা থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। যে থিওরিটিক্যাল কোশ্চেন মানে টুলস এন্ড টেকনিক এবং আউটপুট। আমরা এখানে যেটা বলেছিলাম আমরা আগের ক্লাসগুলোতে, যে আমরা যখন এটা পড়বো আমাদের মেইন টার্গেট থাকবে এই টুলস এন্ড টেকনিক এবং এখান থেকে আউটপুটের মধ্যে নিয়ে আসা। সো এই আউটপুট এবং টুলস এন্ড টেকনিকের মধ্যে মোস্টলি হচ্ছে টুলস এন্ড টেকনিক থেকে কোশ্চেন গুলো থাকবে আর কি আপনাদের ক্লাস টেস্টের জন্য। সেক্ষেত্রে হয়তো দুইটা টুলস এন্ড টেকনিক থেকে আমরা কোশ্চেন রাখবো অথবা একটা ম্যাথমেটিক্স দিব। ঠিক আছে, সো প্রিপারেশনটা ওইভাবেই রাখেন। আর কারো কোনো কোশ্চেন? স্যার অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া যাবে স্যার? অ্যাটেন্ডেন্সটা আপনার অ্যাটেন্ডেন্স আমি 2বার দিতে বলেছি গত ক্লাসে। এইটাতে দিছি স্যার, এই লিংকে, কিন্তু আগের লিংকে দিতে পারি নাই স্যার। মানে মনে করছি যে এটা দিলেই হবে, এই কারণে আর কি। ঠিক আছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাটেন্ডেন্সটা দেন এখন, আমি ক্লাসের ফাঁকে ফাঁকে বলি। ঠিক আছে, তো আপনার মনোযোগী না থাকলে তো বিপদ। সরি স্যার। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাস ক্লোজ করছি। প্রত্যেকের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে আপনারা ক্লাসটা লিভ নেন।